start the class now. যারা জয়েন করেনি তাদেরকে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করেন যে জয়েন করতে। পাচ্ছেন আপনারা আমাকে? Okay. So last class we have discussed about current liabilities portion, and there are also some other components of current liabilities. আমরা আজকে ওই পার্ট থেকে স্টার্ট করব। লেটস সি কতটুকু যাওয়া যায়। সো লাস্ট ক্লাসে আমরা শর্ট টার্ম অব্লিগেশন এর কারেন্ট ম্যাচুরিটিস পর্যন্ত দেখেছি, রাইট? আর কোনো কোয়েশ্চেন আছে? Any question? Anyone? No, ma'am. তো আজকে আমাদের হচ্ছে ডিভিডেন্ডস পেয়েবল থেকে স্টার্ট হবে। তো ডিভিডেন্ডস পেয়েবল আরেকটা কারেন্ট লাইবিলিটিস। ডিভিডেন্ডস পেয়েবল মেইনলি অ্যারাইজ করে কখন? দিস ইজ দ্য সামথিং the payable amount that is owed by the company to its shareholder as a result of board of directors authorization. Basically আমরা ডিভিডেন্ডটা পে করি কখন? যখন হচ্ছে আমার যে শেয়ার হোল্ডার আছে, আমি আমার প্রফিটের উপর থেকে তাদের একটা প্রফিটের একটা পার্সেন্টেজ আমি ডিভিডেন্ড অ্যাজ এ ডিভিডেন্ড তাদের জন্য প্রফিট হিসেবে ডিস্ট্রিবিউট করি। সো এটা হচ্ছে অর্গানাইজেশনের জন্য একটা কারেন্ট লাইবিলিটিজ এর মধ্যে পড়ে আর কি। সো ডিভিডেন্ড is the amount owed by the corporation to its stockholders as a result of board of directors authorization. It's generally paid within 3 months, but sometimes দেখা যায় যে কিছু অর্গানাইজেশন প্রত্যেক ইয়ারেই যে ডিভিডেন্ড দিচ্ছে সেটা কিন্তু না। সো এটা একটা কোম্পানির পলিসির উপর ডিপেন্ড করছে। and undeclared dividends on cumulative preference shares are not recognized as liability. যেটা কথা বলছে যে অনেক সময় দেখা যায় যে কিছু ডিভিডেন্ড, যেটা আমি বলছিলাম যে আহ, প্রত্যেক ইয়ারেই যে কোম্পানি ডিভিডেন্ড পে করবে, নট লাইক দ্যাট। সো অনেক অনেক কিছু কিছু ইয়ারে, যেসব ইয়ারে দেখা যাচ্ছে প্রফিট হচ্ছে না বা কোম্পানির পলিসি আছে যে প্রফিট না হলে ডিভিডেন্ড দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে সেই ডিভিডেন্ডস যদি কিউমুলেটিভ হয়েও থাকে তাহলে সেটাকে লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করবে না। and dividends payable in the form of additional shares are not recognized as liability. So এই ডিভিডেন্ডটা ইন ক্যাশ ফর্মেও পে করতে পারে, আবার শেয়ার অ্যাজ এ এডিশনাল শেয়ার ফর্মেও পে করতে পারে। সো যখন আমি ক্যাশ ফর্মে পে করছি বা ক্যাশ ডিভিডেন্ড পে করছি, তখন সেটাকে আমি কি করবো? লাইবিলিটি হিসেবে রিপোর্ট করবো। আদারওয়াইজ আমি যদি আমার ডিভিডেন্ড হিসেবে কিছু এডিশনাল শেয়ার ইস্যু করি বা ওনারশিপ ডিস্ট্রিবিউট করি আমার যে কারেন্ট এক্সিস্টিং যে স্টক হোল্ডার আছে তাদের কাছে, তাহলে তখন সেটা কি কারেন্ট লাইবিলিটি হচ্ছে না, তখন সেটা আমাকে ইকুইটি হিসেবে রিপোর্ট করতে হবে। এই ডিভিডেন্ড নিয়ে ডিসকাশন বা ডিভিডেন্ড রেকর্ডিং প্রসেস হচ্ছে আমাদের ইকুইটি নামে একটা চ্যাপ্টার আছে, ওখানে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে, সেটা আমরা ওখানেই মেইনলি ফোকাস করবো। সো এখানে রিপিট করার প্রয়োজন আছে বলে মনে করছি না। জাস্ট এটুকু মনে রাখেন যে ডিভিডেন্ডস পেয়েবল ইন দ্য ফর্ম অফ ক্যাশ ইজ কনসিডার্ড অ্যাজ এ কারেন্ট লায়াবিলিটিস। এন্ড ডিভিডেন্ড রেকর্ডের ক্ষেত্রে মেইনলি তিনটা ডেটে রেকর্ডিং প্রসেসটা করা হয়। একটা হচ্ছে ডিক্লারেশন ডেট, একটা রেকর্ডিং ডেট, এন্ড একটা হচ্ছে পেমেন্ট ডেট। সো এই রিলেটেড ডিভিডেন্ড ক্যাশ ফর্মে পে করলে আমার কিভাবে রেকর্ড করছি, আর শেয়ার ফর্মে পে করলে কিভাবে রেকর্ড করতে হয়, সেই জিনিসগুলো আমরা ইকুইটি যে চ্যাপ্টারটা আছে সেখানে অনেক ডিটেল ডিসকাশন আছে। দ্যাটস ওয়াই এই চ্যাপ্টারে এটার তেমন কোনো ডিসকাশন নাই, জাস্ট এটাকে একটা কারেন্ট লায়াবিলিটিজ এর কম্পোনেন্ট হিসেবে অ্যাড করা হয়েছে আর কি। সো আমরা সেটা সেখানে দেখবো। ওকে, then another form of current liability is customer advances and deposits. So current liabilities may include returnable cash deposits that receive from customers and employees, right? So companies may receive deposits from customers to guarantee performance of the contract or service, or as a guarantee to cover payment of
এক্সপেক্টেড ফিউচার অব্লিগেশন। সো সামটাইমস দেখা যাচ্ছে যে কোম্পানি কাস্টমার্স বা এমপ্লয়িজ এর কাছ থেকে অ্যাজ এ গ্যারান্টি অফ দেয়ার পারফরমেন্স অর অ্যাজ এ গ্যারান্টি অফ দেয়ার সার্ভিসেস হচ্ছে কি ক্যাশ রিসিভ করছে, রিটার্নেবল ক্যাশ রিসিভ করছে। তাহলে সেটা কোম্পানির জন্য কি একটা কারেন্ট লাইবিলিটিস না? বিকজ এই কাজটা আপনাকে ইন ফিউচারে যখন আপনার কন্ট্রাক্ট কমপ্লিট হবে তখন কিন্তু আপনাকে এটা পে করে দিতে পারে হবে। সো কাস্টমার অ্যাডভান্সেস এন্ড ডিপোজিটস হচ্ছে ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এ কারেন্ট লাইবিলিটি অর নন কারেন্ট লাইবিলিটি, বিকজ এখন এটা ডিপেন্ড করছে যে আপনি কারেন্ট লাইবিলিটি হিসেবে ক্লাসিফাই করবেন অর হচ্ছে নন কারেন্ট লাইবিলিটি হিসেবে ক্লাসিফাই করবেন। এটা ডিপেন্ড করছে মেইনলি টাইমিং এর উপর। এখন আপনি যদি টাইমিংটা যদি আপনার শর্ট টার্ম হয়, যেটাকে আমরা 1 ইয়ার একটা বেঞ্চমার্ক ধরে নিই, তাহলে সেক্ষেত্রে সেটা হবে কারেন্ট লাইবিলিটি হিসেবে। এখন লং টার্মের জন্য যদি আপনি সে ক্যাশ ডিপোজিট নিয়ে থাকেন অ্যাজ এ গ্যারান্টি অফ পারফরমেন্স, ইন দ্যাট কেস ইট কুড বি রিপোর্টেড অ্যাজ এ নন কারেন্ট লাইবিলিটিস। তো এখানে আমাদের যেই লাইবিলিটিস গুলো ইম্পর্টেন্ট সেটার আমরা হচ্ছে রেকর্ডিং প্রসেস গুলো দেখবো। দেন another current liabilities is unearned revenues. এই unearned revenues আপনারা অলরেডি প্রিন্সিপালস অফ ফাইন্যান্সেও দেখেছেন, বাট unearned revenues কখন কখন অ্যারাইজ করতে পারে দেখেন। and unearned revenues এর জার্নাল এন্ট্রি আমরা ইউজুয়ালি যে জার্নাল গুলা দেই সেগুলি। সো unearned revenues অ্যারাইজ করতে পারে কখন দেখেন, যখন আমরা হচ্ছে ইয়ার টিকিট বুক করি বা হচ্ছে যে কোনো বাস টিকিট অ্যাডভান্সে বুকিং দিয়ে দিই, দেন হচ্ছে ম্যাগাজিন পাবলিশারের ক্ষেত্রে হতে পারে। সো এই ক্ষেত্রে টাইটেল গুলো একটু দেখেন। এয়ারলাইন টিকিটস বুকিং এর ক্ষেত্রে আমার যে রেকর্ডিংটা হবে সেটা হবে হচ্ছে আনআর্নড প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ। এখানে হয়তো বা আনআর্নড রেভিনিউ বলতে পারতেন, বাট এটা হচ্ছে কেন সেপারেটলি দেওয়া হচ্ছে, কারণ প্রত্যেকটা সোর্স অফ আনআর্নড রেভিনিউ সেটা হচ্ছে ডিফারেন্ট। দ্যাটস ওয়াই এখানে এই জিনিসটা মেনশন করা আছে যে আনআর্নড প্যাসেঞ্জার টিকিট রেভিনিউ ডেবিট অ্যান্ড প্যাসেঞ্জার রেভিনিউ ক্রেডিট। ইন কেস অফ ম্যাগাজিন পাবলিশিং দেখেন আনআর্নড সাবস্ক্রিপশন রেভিনিউকে ডেবিট করা হয় অ্যান্ড সাবস্ক্রিপশন রেভিনিউকে ক্রেডিট করা হয়। এখন কেউ কি আছেন যে আনআর্নড রেভিনিউ ডেবিট অ্যান্ড রেভিনিউ ক্রেডিট বা যে কোনো টাইপের যে কোনো একটা রেভিনিউ ক্রেডিট কেন হয় সেটা বুঝেন না বা এখন পর্যন্ত ওভাবে ক্লিয়ার হয় না কনসেপ্টটা, এমন কেউ কি আছেন? জি না ম্যাম, ক্লিয়ার। সরি। ম্যাম ক্লিয়ার, বুঝেছি, সমস্যা নেই। ক্লিয়ার, ওকে। সো বেসিকলি আমরা যে আনআর্নড সেলস রেভিনিউ বা আনআর্নড সার্ভিস রেভিনিউ যে জার্নাল দিতাম সেরকমই, জাস্ট এখানে হচ্ছে সোর্স অফ আনআর্নড রেভিনিউটা মেনশন করে দেওয়া আছে। সো আপনি চাইলে এটাও করতে পারেন যে হচ্ছে আনআর্নড রেভিনিউকে ডেবিট করে সেটা ব্র্যাকেটে হয়তো আপনি সোর্সটা মেনশন করে দিতে পারেন, প্যাসেঞ্জার টিকিট, সাবস্ক্রিপশন রেভিনিউ বা রেন্টাল রেভিনিউ। সো এইটাও আনআর্নড রেভিনিউ একটা হচ্ছে কি আমার কারেন্ট লাইবিলিটিস, বিকজ আমি হচ্ছে অ্যাডভান্স পেমেন্টটা রিসিভ করছি, অ্যাডভান্স ইনকাম হচ্ছে আমার, আমি এখনো সার্ভিসটা পারফর্ম করিনি, আমার অব্লিগেশনটা এখনো কাস্টমারকে স্যাটিসফাই করেনি। দ্যাটস ওয়াই এটাকে আমরা কনসিডার করছি অ্যাজ এ কারেন্ট লাইবিলিটি। সো এটার কিছু জার্নাল এন্ট্রিজ আমরা দেখি। এক্সাম্পল দেখেন, একটা এক্সাম্পল দেওয়া আছে, স্পোর্টস প্রো ম্যাগাজিন সোল্ড 12,000 অ্যানুয়াল সাবস্ক্রিপশন অন August 1, 2019 for £18 each. Okay, so prepare Sports Pro August 1, 2019 journal entry and the December 31st, 2019 annual adjusting entries. তো এখানে যেটা বলেছে সেটা হচ্ছে একটা জেনারেল জার্নাল এন্ট্রিজ দিতে বলেছে, আর একটা হচ্ছে বলেছে যে এন্ড অফ দা ইয়ারে অ্যাডজাস্টিং এন্ট্রিজটা দিতে। ওকে, সো এখানে দেখেন সাবস্ক্রিপশনটা করেছে কখন, August 1, রাইট? সো August 1 আমি যে সাবস্ক্রিপশনটা করেছি, ক্যাশ রিসিভ করেছি এবং আমার আনআর্নড রেভিনিউ ইনকার্ড হয়েছে সেটা জার্নাল দিয়ে দেবো। ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। কিভাবে? আমার 12,000 ম্যাগাজিন সোল্ড হয়েছে, সেটা পার ইচ ম্যাগাজিনের সাবস্ক্রিপশন প্রাইস হচ্ছে আমার 18। সো 18 এর সাথে আমার 12,000 মাল্টিপ্লাই করে আমার ক্যাশ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট হয়ে যাচ্ছে। এখন এট দ্য এন্ড অফ দ্য রিপোর্টিং পিরিয়ড বা December 31st, 2019 আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ কি হবে দেখেন। এটা আমার সার্ভিসটা হচ্ছে আমি অগাস্ট থেকে স্টার্ট করেছি, সাবস্ক্রিপশনটা স্টার্ট করেছি অগাস্ট থেকে, রাইট? বাট এটা শুধুমাত্র যে 2019 এর জন্য করেছে সেটা না, এটা এজিউম করে নেওয়া হচ্ছে যে এটা 12 মান্থস এর জন্য করা হয়েছে, রাইট? সো এক্ষেত্রে আমার আনআর্নড রেভিনিউতে কনভার্ট হচ্ছে বা এটা ইনকার্ড হয়ে যাচ্ছে কত মান্থসের জন্য, অগাস্ট থেকে যদি আপনি স্টার্ট করেন, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। সো 5 মান্থসের জন্য আমার এটা কি ইনকার্ড হচ্ছে। দ্যাট মিনস রেস্ট অফ দা কয় মান্থস থাকে, 6, 7 মান্থস হচ্ছে 7
7 হয় কি 7 8 9 10 11 12, হ্যাঁ 7 মান্থস এর যে অ্যামাউন্টটা আমার আনআর্ন রেভিনিউ সেটা আনআর্ন হিসেবেই থেকে যাচ্ছে, সেটা আমি নেক্সট ইয়ার যখন আসবে তখন সেটাকে আবার ইনকার্ড হিসেবে দেখাতে পারবো, তখনও সেম আনআর্ন রেভিনিউ ডেবিট, সাবস্ক্রিপশন রেভিনিউ ক্রেডিট। সো এটা 5 মান্থস, যেহেতু এই কারেন্ট ইয়ারের রিপোর্টিংটা করছি আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটাকে প্রপোর্শনেট করে ফেলতে হবে অ্যাজ ইট ইজ অ্যান অ্যাডজাস্টিং এন্ট্রি। ক্লিয়ার? জি ম্যাম ক্লিয়ার। ওকে। তো এই জিনিসগুলো যেহেতু আপনারা আগে একটু একটু পড়েছেন বাট ডিটেলসে পড়েন নাই, দ্যাটস ওয়াই আপনাদের জন্য আমার জন্য একটু ইজিয়ার হচ্ছে যে আপনারা ইজিলি বুঝতে পারছেন। সো যে জিনিসগুলো বুঝবেন না ওখানে আমি একটু টাইম বেশি স্পেন্ড করবো। ওকে, দেন সেলস এন্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস পেয়েবল, এটার রেকর্ডিং প্রসেস পড়েছিলেন আপনারা? জি ম্যাম করেছিলাম। সো সেলস এন্ড ভ্যালু অ্যাডেড ট্যাক্সেস পেয়েবল এর মধ্যে ডিফারেন্সটা কি তাহলে? Is there any difference between sales tax and VAT tax? ম্যাম মনে হয় নাই। নাই। আচ্ছা, সো আমরা একটু দেখি সেলস ট্যাক্স এবং ভ্যাট ট্যাক্স এর মধ্যে, ভ্যাট এর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। সেলস এন্ড ভ্যাট হচ্ছে আমরা কখন দিই, যখন আমরা কোনো ধরনের পারচেজ বা সেলস ইনকার করি তখন আমরা এই ট্যাক্স গুলো দিয়ে থাকি। সো এটা অর্গানাইজেশনের জন্য যেমন একটা লায়াবিলিটি, এবং এট দ্য সেম টাইম যারা কনজিউমার আছে, যারা পারচেজ করছে তাদের জন্য কিন্তু একটা লায়াবিলিটি। এই 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 সেলস এন্ড ভ্যাট এর মেইন পারপাসটাই হচ্ছে মেইনলি গভর্নমেন্টের রেভিনিউ জেনারেট করে। এটা এটা আমরা যখন যেকোনো পারচেজ করি তখন আমরা দেখি যে ভ্যাট চার্জ করে আমাদের কাছ থেকে। সো অ্যাজ ইউজুয়ালি আমরা সবাই এটা এই টার্মস এর সাথে ইউজ টু। আমরা একটা এক্সাম্পল দেখি, সেলস ট্যাক্স এর এক্সাম্পলটা দেখি ফার্স্টে, সেলস ট্যাক্সটা কিভাবে রেকর্ড করা। সো ইলাস্ট্রেশনে দেখেন, হ্যালো সুপারমার্কেট সেলস লোভস অফ ব্রেড টু কনজিউমার। এখানে এই জিনিসটা একটু খেয়াল করবেন, সেলস লোভস অফ ব্রেড টু কনজিউমার। হ্যালো সুপারমার্কেট হচ্ছে ডিরেক্টলি একটা লভস অফ ব্রেড সেল করছে কনজিউমারের কাছে অন এ গিভেন ডে ফর 2,400. Assuming a sales tax rate is 10%, Hello Supermarket records the following entry to record the sale. So এটা এটা এখানে আমার তেমন কমপ্লেক্স কোনো কিছুই নেই, কিন্তু দেখেন এখানে আমি ডিরেক্ট কি করবো, আমি আমি সেল করেছি একটা একটা ব্রেড সেল করছি, একটা লভস অফ ব্রেড সেল করছি, সেটার এগেনস্টে আমার জার্নাল হচ্ছে কি ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, রাইট? সো এর সাথে অ্যাড হচ্ছে আমার কি, আমি ট্যাক্স দিয়েছি, সেলস ট্যাক্স দিয়েছি। সো সেলস ট্যাক্স পেয়েবলটা ক্রেডিট হবে। এখন সেলস ট্যাক্স পেয়েবল কেন ক্রেডিট হবে? বিকজ সেলস ট্যাক্স যেটা, সেটা কিন্তু কোম্পানির ইনকাম না, এটা কিন্তু গভর্নমেন্টকে পে করতে হবে, রাইট? সো এটা যেহেতু সোফার তারা পে করে নাই, বাট কনজিউমার থেকে রিসিভ করছে জাস্ট, কিন্তু ইন ফিউচার এটা অথরিটির কাছে পে করতে হবে। দ্যাটস ওয়াই ইট ক্রিয়েটস আ লায়াবিলিটি অর অব্লিগেশন ফর দ্য কোম্পানি। সো as a result, we should report cash debit, সেটার সেই ক্যাশ হিসেবে 2,400 প্লাস 10% অফ ট্যাক্সটা অ্যাড করবে। ক্যাশ যেহেতু ক্যাশ সে আলটিমেটলি সে কিন্তু ক্যাশ রিসিভ করছে 2,640, অ্যান্ড সেলস রেভিনিউটাকে ক্রেডিট করবে। সেলস রেভিনিউ আমার আলটিমেট, আমার যে রেভিনিউ আমি সেটাকেই কিন্তু রেভিনিউ হিসেবে দেখাবো। আমি কিন্তু রেভিনিউ জেনারেট করতে পারছি 2,400, এডিশনাল যে 240 সেটা হচ্ছে আমার কি সেলস ট্যাক্স। সো দ্যাটস ওয়াই দিস ইজ সেলস ট্যাক্স পেয়েবল ইজ ক্রেডিট। ওকে, এখন আসেন ডিফারেন্সটা, আমরা ভ্যালু এডেড ট্যাক্সেস পেয়েবল এর সাথে ডিফারেন্সটা, সেলস ট্যাক্সের ডিফারেন্সটা কোথায় সেটা একটু দেখবো। সো আগে ভ্যালু এডেড ট্যাক্স পেয়েবল এর রেকর্ডিংটা দেখি। এখানে বলা আছে the VAT is collected every time a business purchases products from another businesses in the product supply chain. So VAT হচ্ছে সেলস ট্যাক্স এবং VAT এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সেলস ট্যাক্স যখনই একবারই পারচেজ হয় এবং একবারই হচ্ছে কি সেটা কালেক্ট করছে, কিন্তু VAT এর ক্ষেত্রে দেখেন ভ্যাটটা কালেক্ট হয় হচ্ছে আপনার কি একটা চেইন অফ সাপ্লাই এর মধ্যে কানেক্ট হচ্ছে, প্রোডাক্ট সাপ্লাই চেইনের থ্রুতে কালেক্ট হচ্ছে, একেবারেই যে একজন থেকে কালেক্ট হচ্ছে সেটা কিন্তু না। সো ফার্স্টে দেখেন, হিল ফার্মস হুইট কোম্পানি গ্রোজ হুইট অ্যান্ড সেলস ইট টু সানশাইন বেকিং ফর 1,000. হিল ফার্মস হুইট মেক্স দ্য ফলোইং এন্ট্রি টু রেকর্ড। এখন দেখেন হিল ফার্মস কি করেছে, হিল ফার্মস হুইট কোম্পানি গ্রোজ হুইট অ্যান্ড সেল ইট টু দ্য সানশাইন বেকিং। সো এই কোম্পানিটা এদের কাছে হচ্ছে হুইট সেল করেছে
1,000 pounded. Hill Farms Wheat makes the following entry to record the sale. এখন assuming the VAT is 10%. So এটা এটা যেমন সেলস ট্যাক্সের জার্নাল দিয়েছি আমরা, সিমিলার সিমিলার জার্নালে দিব ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, ভ্যালু এডেড ট্যাক্সেস পেয়েবল ক্রেডিট। সো এখানে এডিশনাল 100 টাকা হচ্ছে আমার কি ট্যাক্স হিসেবে আসছে। এরপরে দেখেন এটা কিভাবে কানেক্টেড। আবার সানশাইন বেকিং যে কিনা হচ্ছে ম্যাম আপনার আহ ম্যাম একটু আগেরটা যাওয়া যাবে? যে কিনা হচ্ছে আপনার সাবজেক্ট কিছু বলেছেন আপনি? জি ম্যাম, এইখানে না আমার একটু আগের স্লাইডটাতে ম্যাম 31 নম্বর স্লাইডটাতে আমার একটু ঝামেলা আছে। ওকে, বলেন। ম্যাম এখানে কি আমি ট্যাক্স যে সেটা কি আমি মানে আমি দিচ্ছি নাকি আমি রিসিভ করছি, আমি ঠিক বুঝিনি। আপনি হচ্ছে একটু লাউডলি বলবেন, আমি আপনার কথা শুনতে পাচ্ছি না। ম্যাম মানে আমি যে এখানে যে ট্যাক্সের যে এন্ট্রিটা আমরা করেছি, তো এখানে কি হ্যাঁ, ট্যাক্স কি মানে আমরা আমরা দিব নাকি আমরা রিসিভ করেছি এখানে? এটা দেখেন, এখানে হিল ফার্মস কি করছে, সানশাইন বেকিং কে সেল করছে, রাইট? সো হিল ফার্মের মেইন রেকর্ড করার এন্ট্রি হচ্ছে কি, সে যে সেল করেছে, সেলের এগেনস্টে ক্যাশ রিসিভ করেছে সেটা। তাহলে সে ভ্যাটটা কেন রেকর্ড করছে অ্যাজ এ পেয়েবল, তাও আবার লাইবিলিটি হিসেবে কেন রেকর্ড করছে? সেল হিল ফার্মস কি করছে এখানে, হিল ফার্মস হচ্ছে অথরিটির হয়ে, গভর্নমেন্টের হয়ে ভ্যাটটা রিসিভ করছে, এবং একটা নির্দিষ্ট টাইমিং এ গিয়ে সেই ভ্যাটের যে অ্যামাউন্টটা হিল ফার্ম রিসিভ করেছে, সেই অ্যামাউন্টটা হিল ফার্ম গভর্নমেন্ট বা অথরিটিকে সেই অ্যামাউন্টটা পে করবে। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে হিল ফার্মের জন্য একটা লাইবিলিটি। হিল ফার্ম অন বিহাফ অফ অথরিটি অর অন বিহাফ অফ গভর্নমেন্ট 100 টাকা ভ্যাটটা রিসিভ করছে। এই জন্যই কিন্তু আমরা হিল ফার্মের হয়ে এটাকে একটা লাইবিলিটি হিসেবে কনসিডার করছি, বিকজ হিল ফার্ম ইজ অব্লিগেটেড টুয়ার্ডস দ্য গভর্নমেন্ট অর দ্য ট্যাক্স অথরিটি। ইজ ইট ক্লিয়ার? ম্যাম এই ট্যাক্সটা তো সানশাইন বেকিং আমাদের দিয়েছে তাই না? সানশাইন হ্যাঁ, বেকিং হ্যাঁ। তো 100 টাকাটা দিয়েছে আমাদের তাই না? হুম, হুম, হুম। সানশাইন বেকিং হিল ফার্মকে দিয়েছে। জি সানশাইন বেকিং যখন পারচেজটা করছে, হিল ফার্মস থেকে যখন পারচেজটা করছে, তখন সানশাইন বেকিং হিল ফার্মসকে কি দিয়েছে, ট্যাক্সটা ভ্যাট হিসেবে দিয়েছে। তো হিল ফার্মের রেসপন্সিবিলিটি কি, হিল ফার্ম তো ভ্যাটের টাকাটা নিতে পারবে না। এই ভ্যাটের টাকাটা হিল ফার্মকে কোথায় ডিপোজিট করতে হবে, গভর্নমেন্টের কাছে। তাহলে এখন আপনাকে যখন আপনি আপনি আপনার কাছে যখন আপনার কোনো ফ্রেন্ড কোনো অ্যামাউন্ট রাখতে দিবে, ইন ফিউচার আপনি রিটার্ন করবেন সেই অব্লিগেশনে, তখন সেটা আপনার কাছে একটা লাইবিলিটি না? জি ম্যাম, জি ম্যাম। বুঝতে পেরেছেন? এখানে কিন্তু সানশাইন বেকিংই পে করছে, আলটিমেটলি সানশাইন বেকিংই হিল ফার্মকে ওয়েটটা পে করছে। এরপরে একটু পরের স্লাইডটাতে আসেন, একটু দেখেন। সানশাইন বেকিং যে কিনা হিল ফার্ম থেকে কি নিয়েছিল, লোভস অফ ব্রেড নিয়েছিল। সানশাইন বেকিং আবার কি করেছে, সরি, হিল ফার্ম থেকে নিয়েছিল উইট, রাইট? সো সানশাইন বেকিং মেক্স লোভস অফ ব্রেড ফ্রম দিস উইট। সেই যে উইটটা যে কালেক্ট করেছে, পারচেজ করেছে, সেটা দিয়ে সে এখন ব্রেড প্রডিউস করেছে, অ্যান্ড সেলস ইট টু দ্য হ্যালো সুপারমার্কেট। এবং সেটা কি করেছে, হ্যালো সুপারমার্কেটের কাছে সেল করেছে 2,000 পাউন্ড দিয়ে। ওকে, সানশাইন বেকিং মেক্স দ্য ফলোইং এন্ট্রি টু রেকর্ড দ্য সেল এজিউমিং দ্য ভ্যাট ইজ 10%। এখন সানশাইন বেকিং রেকর্ড করবে না, বিকজ সানশাইন বেকিং উইট কিনেছিল হিল হিল ফার্ম থেকে, রাইট? এখন সে উইট কিনে সেটা দিয়ে সে কি করেছে, ব্রেড প্রডিউস করেছে, ব্রেড প্রডিউস করে সেটা আবার কাকে সেল করেছে, হ্যালোকে সেল করেছে। আলটিমেটলি কিন্তু সে সেলের জার্নালই দিবে, রাইট? সো সেলের জার্নাল যখন দিবে, তখন দেখেন আমার ডেবিট হবে হচ্ছে ক্যাশ, অ্যান্ড সেলস রেভিনিউকে ক্রেডিট করবে। এবং এডিশনালি আমি এই 2,000 এর উপর আমার কি হচ্ছে, 10% আমি ভ্যাট চার্জ করছি, সেটাকে ভ্যালু এডেড ট্যাক্সেস পেয়েবল হিসেবে 200 টাকা ক্রেডিট করছি। এখন দ্য পয়েন্ট ইজ, এখানে একটু খেয়াল করে দেখেন, সে কিন্তু অলরেডি 100 টাকা ভ্যাট কিন্তু হিল ফার্মসকে পে করেছে, রাইট? এখন সে নিজে যখন আবার সেল করতেছে, সেও কিন্তু ভ্যাটটা কালেক্ট করছে। এখন ভ্যাট কালেক্ট করছে অন বিহাফ অফ গভর্নমেন্ট বা অথরিটি, রাইট? সে ভ্যাট কালেক্ট করছে কিন্তু 200। এখন 200 ভ্যাট যে কালেক্ট করছে, এর মধ্যে থেকে অলরেডি কিন্তু সে হান্ড্রেড হান্ড্রেড ভ্যাট কিন্তু একটা অথরিটি, একটা হিল ফার্মস এর কাছে পে করেছে। এখন সে কি এই ফুল 200 টাকাই গভর্নমেন্ট অথরিটিকে পে করবে, নাকি সেই 200 থেকে 100 টাকা মাইনাস করে দেন হচ্ছে বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্টটা অথরিটিকে পে করবে? ম্যাম মাইনাস করে বাকিটুক অ্যামাউন্ট হচ্ছে হ্যাঁ, মাইনাস করে ট্যাক্স বাকিটুকু অথরিটিকে কি পে। করবে, বিকজ বিকজ হচ্ছে
হ্যালো সানশাইন বেকিং অলরেডি 100 টাকা ভ্যাট কিন্তু কাকে পে করেছে, হিল ফার্মকে পে করেছে অন বিহাফ অফ গভর্নমেন্ট অথরিটি, রাইট? সো সে এখন কেন আবার ডাবল ডাবল চার্জ করবে? দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে মেইনলি আপনার সেলস ট্যাক্স এবং ভ্যাটের মধ্যে ডিফারেন্স। সেলস ট্যাক্স কিন্তু আগে ছিল, এখন কিন্তু সেলস ট্যাক্সটাকে ওভাবে কনসিডার করা হয় না, বিকজ একটা সেলস ট্যাক্স এর ক্ষেত্রে আর ভ্যাটের মধ্যে দেখবেন হচ্ছে অ্যামাউন্টসটা ইয়ে হয়। সো এই জন্য এই ভ্যালু অফ ভ্যাটটা নেমিংটাই কিন্তু করা হয়েছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। যখনই আপনি সেল করছেন, যখনই আপনার প্রোডাক্টের সাথে ভ্যালু অ্যাড হচ্ছে, তখনই আপনার কি হবে, তখনই আপনার ভ্যাটটা চার্জ হবে। সো এরপরে আরো একটা স্টেপ আছে, দেখেন হ্যালো সুপারমার্কেট। এখন হ্যালো সুপারমার্কেট কি করেছে দেখেন, হ্যালো সুপারমার্কেট সেলস দ্য লোভস অফ ব্রেড টু কনজিউমার ফর 2400। ওকে, সো হ্যালো সুপারমার্কেট মেক্স দ্য ফলোইং এন্ট্রি। এখন হ্যালো সুপারমার্কেট কি করছে, সেই ব্রেডটা আবার কাকে সেল করছে, কনজিউমারকে সেল করছে। ওকে, 2400 টাকা দিয়ে কনজিউমারকে সেল করছে। and hello supermarket makes the following entry, তাহলে সেও সেলস এর জার্নাল দিবে, ক্যাশ ডেবিট, সেলস রেভিনিউ ক্রেডিট, এন্ড অন বিহাফ অফ গভর্নমেন্ট সে কনজিউমার থেকে কালেক্ট করছে ভ্যাট কত, এই 2400 এর উপর 240। তাহলে দেখেন হ্যালো সুপারমার্কেট কত টাকা পে করবে, হ্যালো সুপারমার্কেট কিন্তু অলরেডি 200 টাকা পে করেছে কাকে, ম্যাম গভর্নমেন্টকে। সানশাইন বেকিং কে সে কিন্তু অলরেডি 200 ভ্যাট পে করেছে। সো তাহলে সে অন বিহাফ অফ গভর্নমেন্ট, সরি, অন বিহাফ অফ কনজিউমার সে কত টাকা পে করবে, 40। সো আলটিমেটলি ইন টোটাল গভর্নমেন্টের ফান্ডে যাচ্ছে কত তাহলে, ফার্স্টে ছিল 100, দেন ফার্স্টে দেখেন ফার্স্টে ছিল 100, দেন এখান থেকে 100 টাকা রিসিভ করেছে এই স্টেজে, দেন এই স্টেজে এসে 40 টাকা হচ্ছে রিসিভ করেছে। তাহলে টোটাল পে করছে গভর্নমেন্টকে 240। সো এখন আমাকে একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেন যে আলটিমেটলি হু বিয়ার্স দ্য বার্ডেন অফ ভ্যাট, টোটাল বার্ডেনটা কে বিয়ার করছে, অ্যাকচুয়াল পেই কে, ভ্যাট ভ্যাট রেট, ভ্যাট যে পে করছে গভর্নমেন্টের কাছে, অ্যাকচুয়াল পেই কে, মানে ম্যাম বার্ডেন বলতে কাস্টমার who bears the expense in total? সরি, কি বলেছেন? ম্যাম কাস্টমার তাহলে পে করতে হচ্ছে যেহেতু লাস্টে এক্স্যাক্টলি, লস অফ ব্রেড। এক্স্যাক্টলি। তো এক্স্যাক্টলি কাস্টমারই হচ্ছে দ্য হোল প্রসেসে, যে আমরা একটা প্রসেস দেখলাম, এটা কিন্তু একটা চেইন অফ সাপ্লাই দেখেছি, রাইট? বাট আলটিমেটলি কাস্টমার বিয়ার্স দ্য হোল অ্যামাউন্ট অফ ব্যাট। ওকে, বাট যেই ইন্টারমিডিয়ারি যে অর্গানাইজেশন গুলো ছিল, তারা জাস্ট একটা কি বলবো, একটা মিডিয়া হিসেবে কাজ করছে ভ্যাটটা রিসিভ করার ক্ষেত্রে, বাট মেইন কস্টটা কিন্তু বেয়ার করছে কাস্টমার। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন সেলস ট্যাক্স অ্যান্ড ভ্যাট। ক্লিয়ার? ইয়েস মিস। Okay. Then probably this is the last or second last current liabilities, যেটা কিনা বলা হচ্ছে ইনকাম ট্যাক্স পেয়েবল। সো ইনকাম ট্যাক্স পেয়েবল কিন্তু ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়ালস এর জন্য, ইন্ডিভিজুয়ালস ইউনিটের জন্য প্রডিউস হতে পারে, আবার অর্গানাইজেশনের জন্য প্রডিউস হতে পারে। সো অর্গানাইজেশনের ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে যদি বলি, তাহলে তাদেরকে একটা কর্পোরেট ট্যাক্স পে করতে হয়, এন্ড এই ট্যাক্সটা পে করা হয় মেইনলি, দেখেন এটা হচ্ছে আমার যে আমরা যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করি, সেই ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রফিট ওয়াইজ আমাদের আরো একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হয় ফর দ্য পারপাস অফ পেইং ট্যাক্স, বিকজ ট্যাক্স ল এন্ড অ্যাকাউন্টিং ল হচ্ছে ডিফারেন্ট। সো ট্যাক্স ল এবং অ্যাকাউন্টিং ল ডিফারেন্ট কেন, বিকজ অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা যেটা ফলো করি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করি, বাট আমার ট্যাক্স ল এর ক্ষেত্রে আমি আমার ন্যাশনাল যে লটা আছে বা লোকাল যে ল আছে সেটা ফলো করছি। সো সেই ক্ষেত্রে আমার কিছুটা ডিফারেন্স অ্যারাইজ করতেই পারে। সো আমাকে সেই অ্যামাউন্টের উপরেই ট্যাক্সটা পে করতে হবে, যেটা আমার লোকাল ল ওয়াইজ হচ্ছে ট্যাক্সেবল ইনকাম হয় বা ট্যাক্সেবল প্রফিট হচ্ছে। আমি অর্গানাইজেশনে আমি হয়তো রিপোর্ট করছি 2 লাখ প্রফিট, বাট অ্যাজ পার ট্যাক্স ল ইটস শোয়িং 2,40,000, দেন কোম্পানিকে পে করতে হবে 2,40,000 এর উপরেই হচ্ছে কি পে করতে হবে, ট্যাক্সটা পে করতে হবে। সো ট্যাক্স পে করার ক্ষেত্রে নর্মাল রেকর্ডিং প্রসেস ট্যাক্স
পেমেন্টটা হচ্ছে অর্গানাইজেশন বা কোম্পানির জন্য একটা এক্সপেন্স, ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড ট্যাক্স পেয়েবল ক্রেডিট। অ্যান্ড এটাকে কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করা হয় বিকজ এটা প্রত্যেকটা পিরিয়ডেই কিন্তু কি ট্যাক্সটা পে করতে হয়। দ্যাটস ওয়াই এখানে তেমন কোনো এক্সাম্পল দেয়া নাই সেপারেটলি যে এটা জার্নালটা কি হয়, বাট আমি আপনাদেরকে এটা বলতে পারি যে ট্যাক্সের যে জার্নালটা আমরা রেকর্ড করি সেটা হচ্ছে মেনলি ইনকাম ট্যাক্স এক্সপেন্স, বিকজ ট্যাক্স হচ্ছে অর্গানাইজেশনের জন্য একটা এক্সপেন্স। শুধু অর্গানাইজেশনের জন্য না, আমরা যখন ইন্ডিভিজুয়াল পার্সনের ক্ষেত্রেও কনসিডার করবো তখনও সেটা তার জন্য কি একটা এক্সপেন্স। সো ইনকাম ট্যাক্স এক্সপেন্স ডেবিট অ্যান্ড ইনকাম ট্যাক্স পেয়েবল ক্রেডিট হিসেবে আমরা সেটাকে রেকর্ড করবো। ওকে, অ্যান্ড লাস্টলি যেটা এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস, হ্যাঁ, এমপ্লয়ি রিলেটেড লাইবিলিটিস যেটা কে বলছি আমরা অ্যামাউন্টস ওড টু এমপ্লয়িজ ফর স্যালারিজ অর ওয়েজেস অ্যাজ রিপোর্টেড অ্যাজ কারেন্ট লাইবিলিটি। সো আমরা এইটা তো সবাই জানি, ইন জেনারেল যদি চিন্তা করেন প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু সার্টেন অ্যামাউন্ট অফ এমপ্লয়িজ আছে। সো প্রত্যেকটা এমপ্লয়িজদের জন্য প্রত্যেকটা অর্গানাইজেশনে কি একটা পেরুল অ্যাকাউন্ট মেনটেন করা হয়। পেরুল অ্যাকাউন্ট মিনস সেই পেরুল অ্যাকাউন্টটা মেনটেন করা হয় বেসিক্যালি তার স্যালারিজ এন্ড ওয়েজেস পেমেন্টের জন্য, এবং সেখানে যদি কোনো ধরনের ডিডাকশনস থাকে সেটাকে রিডিউস করে দেন নেট পেমেন্টটা পে করা হয়। বাট একটা একটা পেরোল অ্যাকাউন্ট মেনটেন করাটা আর কি ম্যান্ডেটরি। সো এই পেরোলের যে অ্যামাউন্টটা সেটাকে বলা হচ্ছে কি কারেন্ট লায়াবিলিটি। সো কারেন্ট লায়াবিলিটিস মে ইনক্লুড পেরোল ডিডাকশনস, কম্পেনসেটেড অ্যাবসেন্স অ্যান্ড বোনাসেস। সো প্যারোল ডিডাকশনস মিন্স আপনি যে অ্যামাউন্ট, যে পরিমাণ অ্যামাউন্টের স্যালারিজ এন্ড ওয়েজেস পে করছেন সেটা। দেন কম্পেনসেটেড অ্যাবসেন্স, যেমন আপনি কিছু অ্যাবসেন্স আছে, লিভ অফ অ্যাবসেন্স আছে যেটার জন্য আপনি হচ্ছে কি লিভে থাকা সত্ত্বেও আপনাকে পে করতে হচ্ছে, দ্যাট ইজ অলসো কনসিডার্ড এজ এ কারেন্ট লায়াবিলিটি। অ্যান্ড অলসো আপনারা দেখবেন যখন কোনো ভ্যাকেশন, যখন কোনো অকেশন আসছে তখন কিন্তু আমরা ইউজুয়ালি যেটা জানি মুসলিমদের ক্ষেত্রে ঈদ, কুরবান এন্ড হচ্ছে পূজাতে কিন্তু বোনাস পে করা হয়। সো এটাও কিন্তু কি পার ইয়ারে পে করতে হয়, প্রত্যেক ইয়ারে পে করতে হয়। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করছি। সো এইটা কিভাবে রেকর্ড করছি সেটাই আমরা এখানে দেখবো। জাস্ট একটু এর আগে একটু দেখি যে প্যারোল ডিডাকশনস এর মধ্যে কিছু আপনি যে পেরোল অ্যাকাউন্টটা মেনটেন করছেন সেখানে কিছু ডিডাকশনস আসতে পারে। ডিডাকশনস মিনস হচ্ছে আপনার হয়তো দেখেন, আপনি যদি আপনি একটা যদি গভর্নমেন্ট জবের স্যালারি শিট দেখেন, গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে গ্রেড ওয়াইজ স্যালারি হয়, রাইট? সো গ্রেড ওয়াইজ স্যালারি হলেও আপনি দেখবেন গ্রেড ওয়াইজ স্যালারি মধ্যে থেকে কিন্তু কিছু ডিডাকশনস রাখে, যেমন ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কেটে রাখে, দেন প্রভিডেন্ট ফান্ডের অ্যামাউন্ট কেটে রাখে। এটা হচ্ছে ইন ফিউচার আপনি হয়তো এটা বেনিফিটটা অ্যাভেল করতে পারবেন, বাট ইন্স্যুরেন্সের এক্সপেন্সটা হচ্ছে রিডিউস করতে গিয়ে। সিমিলারলি এই যে আমরা যে বইটা ফলো করছি এটা কিন্তু বাংলাদেশের রাইটার না, এটা অন্য কান্ট্রির রাইটার। সো আইএফআরএস এডিশন, দ্যাট মিনস এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। সো সেক্ষেত্রে কিছু কিছু কান্ট্রিতে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করতে হয়, প্রবাবলি যেটা আমাদের কান্ট্রিতে ওভাবে নাই আর কি, দেখা যায় না। সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স পে করতে হয় অ্যান্ড ইনকাম ট্যাক্স উইথহোল্ডিং। ইনকাম ট্যাক্সটা তো আছে, আপনার যে স্যালারি শিট আছে সেখান থেকে অটোমেটিক্যালি ইনকাম ট্যাক্সটা কিন্তু কি কেটে রাখা হবে। এখন দেখেন এই ইনকাম ট্যাক্স উইথহোল্ডিং এবং সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স যেটার কথা বলছি, এখানে এই দুইটা কে পে করে? এটা কি এমপ্লয়ি পে করে অর এমপ্লয়ার পে করে? এখানে দেখেন দুইজনই পে করে, বাট ইনকাম ট্যাক্সটা এমপ্লয়ি পে করে। এমপ্লয়ি তার নিজের অ্যাকাউন্ট, নিজের ইনকাম থেকে তো নিজের ইনকাম ট্যাক্সটাই পে করবে। কোম্পানির পার্সপেক্টিভ থেকে কোম্পানির প্রফিটের ইনকাম ট্যাক্স পে করবে, সেটা ডিফারেন্ট ইস্যু। অ্যান্ড বাট আরেকটা জিনিস সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস যেটা, সেটা এমপ্লয়ির একটা শেয়ার থাকে, এমপ্লয়ি যত পার্সেন্ট পে করছে এমপ্লয়ির হয়ে এমপ্লয়ারও কি তত পার্সেন্ট কিন্তু কি পে করছে। সো এটা এমপ্লয়ার যেহেতু অন বিহাফ অফ এমপ্লয়ি পে করছে, তাহলে এমপ্লয়ারের জন্য এটাও একটা কারেন্ট লায়াবিলিটিস না? রেসপন্স করেন বুঝতেছেন আপনারা? আপনারা কি Yes, বুঝতে ma'am. পারতেছেন? Yes, ma'am. আচ্ছা, সো সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেসটা এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেই সেম অ্যামাউন্টে পে করে। এমপ্লয়ি যেটা পে করে সেটা এমপ্লয়ির জন্য একটা লায়াবিলিটি, আবার সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স এমপ্লয়ার যেটা পে করে সেটা এমপ্লয়ারের জন্য কিন্তু একটা লায়াবিলিটি, যেহেতু এটা অন বিহাফ অফ
এমপ্লয়ি সে পে করছে। সো এটার রেকর্ডিংটা আমরা একটু দেখব। একটা ইলাস্ট্রেশন দেওয়া আছে, দেখেন এখানে বলেছে যে assume a weekly payroll of $10,000 entirely subject to social security taxes 8% with income tax withholding 1,320 and union dues 88 deducted. So এখানে দেখেন ইনকাম ট্যাক্স উইথহোল্ডিং, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস এন্ড ইউনিয়ন ডিউ যেটা, এগুলো হচ্ছে সবগুলো কাইন্ড অফ ডিডাকশনস। আপনার যে স্যালারিজ ও আপনার যে অ্যাকচুয়াল স্যালারি সেটা থেকে এই জিনিসগুলো ডিডাক্ট হয়ে দেন আপনি নেট যে অ্যামাউন্টটা আছে সেটাই কিন্তু পাবেন। সো আপনারা যদি কখনো কোনো অপরচুনিটি থাকে তাহলে কারো স্যালারি শিট দেখতে পারেন, তাহলে সেখানেও দেখবেন আমাদের কান্ট্রিতে দেখবেন হচ্ছে ইন্স্যুরেন্সের জন্য কেটে নিচ্ছে, দেন ট্যাক্সের জন্য কেটে নিচ্ছে, আবার প্রভিডেন্ট, যদি প্রভিডেন্ট ফান্ডটা ডিফারেন্ট ইস্যু। সো এই ডিডাকশনস গুলোর পরেই কিন্তু নেট যে অ্যামাউন্টটা থাকছে আপনাকে কিন্তু অ্যাকচুয়ালি সেটাই কিন্তু পে করছে। সো এখন বলেছে যে দ্য কোম্পানি রেকর্ডস দ্য ওয়েজেস অ্যান্ড স্যালারিজ পেইড অ্যান্ড দ্য এমপ্লয়ার প্যারোল ডিডাকশনস অ্যাজ ফলোস। এখন দেখেন কোম্পানি হচ্ছে পে করছে, কোম্পানিতে যে কোম্পানিতে সে অ্যাপয়েন্টেড তার সেখানে তার স্যালারি হচ্ছে 10,000, বাট তার স্যালারির এগেনস্টে কিছু ডিডাকশনস আছে, যেমন এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস পেবল, এটা ট্যাক্সেস যেটা এটা কিন্তু অথরিটিকে পে করতে হয়, ওকে। অ্যান্ড উইথ হোল্ডিং ট্যাক্সেস যেটাকে বলছি আমরা ইনকাম বা ইনকাম ট্যাক্সের কথা বলছি, এটাও কিন্তু অথরিটির কাছে যায়। ইউনিয়ন ডিউজ সেম। সো ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের ডিউজ গুলা অ্যারাইজ করে, দ্যাটস ওয়াই এই কোম্পানি এই জিনিসগুলো যেহেতু এমপ্লয়ির হয়ে কালেক্ট করছে এবং অন বিহাফ অফ অথরিটি কালেক্ট করছে, তারা অথরিটিকে এটা পে করবে, দ্যাটস ওয়াই এটা তারা কি করছে প্রত্যেকটা এমপ্লয়ির এগেনস্টে পেয়েবল হিসেবে শো করছে। দ্যাটস ওয়াই wages and salaries expense debit and withholding taxes payable, social security taxes payable, union dues payable, এই টাইপের যে যে প্যারোল ডিডাকশনস গুলো আছে সেগুলোকে ক্রেডিট করছে, বিকজ এগুলো কিন্তু কোম্পানির এর কোনো ধরনের এক্সপেন্সও না এবং ইনকাম, এটা কোম্পানির বরং একটা কি লায়াবিলিটি। এন্ড কোম্পানি থেকে অ্যাকচুয়াল ক্যাশ ডিডাক্ট হচ্ছে কত, এই সবগুলো যে প্যারোল ডিডাকশনস আছে, ডিডাকশনস গুলোকে আমি টোটাল যে স্যালারি আছে সেখান থেকে রিডিউস করার পর যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটাই কিন্তু কোম্পানিকে অ্যাজ এ ফর্ম অফ ক্যাশ এমপ্লয়ির কাছে পে করতে হচ্ছে। এই জার্নাল এন্ট্রিজটা ক্লিয়ার সবার? জি ম্যাম, Yes, ক্লিয়ার। please. ওকে, দেন আসেন এখন আমরা যেহেতু বলেছি যে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেসটা একবার এমপ্লয়িকে পে করতে হচ্ছে, দেন আবার এমপ্লয়ারও কিন্তু সেম অ্যামাউন্টের পে করছে। সো এটা বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি দেখেন তাহলে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশনটা এমপ্লয়ারেরও পোর্শন আছে, এমপ্লয়ির পোর্শনও আছে, যদিও সেটা টোটালি ডিফারেন্ট ইস্যু, বাট এমপ্লয়ার যে অ্যামাউন্টের পে করছে সেটা কিন্তু এমপ্লয়ারের জন্য একটা লাইবিলিটিস, রাইট? সো এই এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস এর অ্যামাউন্টটা যে পোর্শনটুকু এমপ্লয়ারও পে করছে সেটা এমপ্লয়ারের জন্য কি একটা এক্সপেন্স না? এমপ্লয়ারের জন্য এক্সপেন্স অ্যাট দ্য সেম টাইম, যেহেতু এটা এমপ্লয়ারকে পে করতে ইন ফিউচারে পে করতে হবে, সেই জন্য সেটা কি হিসেবে রেকর্ড করছে, সে একটা কারেন্ট লায়াবিলিটিস হিসেবে রেকর্ড করছে। সো আমাদের আলটিমেট জার্নাল এন্ট্রিজটা হবে payroll tax expense debit and social security taxes payable credit, because the employer must remit to the government its share of social security tax along with the amount of social security tax deducted from each employee's gross compensation. তাহলে দেখেন এখানে এমপ্লয়ার একবার হচ্ছে অন বিহাফ অফ অথরিটি এমপ্লয়ির কাছ থেকে সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা কালেক্ট করছে, আবার এমপ্লয়ার নিজেকেও কিন্তু কি অন বিহাফ অফ এমপ্লয়ি নিজের কোম্পানি থেকেও কিন্তু সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেসটা পে করতে হচ্ছে। এটা একটা বেনিফিটস বলতে পারেন এমপ্লয়ির জন্য এমপ্লয়ারের সাইড থেকে। সো এই দুইটা ট্যাক্সই আলটিমেটলি কোথায় যাবে, রেমিট হবে কার কাছে, গভর্নমেন্টের কাছে। দ্যাটস ওয়াই এই দুইটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি হিসেবে রিকগনাইজ করছি। ক্লিয়ার? এনি কোয়েশ্চেন, এনিওয়ান? সবাই বুঝতে পারছি? Yes, ma'am. আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আপনারা ডিরেক্টলি করতে পারেন। এন্ড যদি মনে হয় যে ক্লাসের মাঝখানে আপনি আনইজি ফিল করছেন তাহলে সেক্ষেত্রে ক্লাসের শেষে করতে পারেন, অর এনি টাইম যখন আপনার মনে হবে যে আপনি এটা পারছেন না বা বুঝতেছেন না, তখন কিন্তু
ইজিলি কোয়েশ্চেনটা করতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম টু মি। অ্যান্ড যখন আমাদের ফিজিক্যালি ক্লাস হবে তখন তো রুমের যে কোনো আমি যখন অফিস টাইমে থাকবো তখনই আসতে পারেন। সো ক্লাসের মধ্যেই যদি না বুঝেন কোনো সমস্যা নেই, পরেও জিজ্ঞেস করতে পারেন। দেন আসেন হচ্ছে কম্পেনসেটেড অ্যাবসেন্স, যেটার কথা আমি বলছিলাম যে যখন কোনো লিভ অফ অ্যাবসেন্সের জন্য আপনাকে হচ্ছে কি আপনি লিভে ছিলেন, সেটার জন্য আপনাকে কি পেমেন্টটা কিন্তু দিতে হচ্ছে। সো সেটা কিন্তু আবার সব ধরনের লিভের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। পেইড অ্যাবসেন্স অনলি অ্যাপ্লিকেবল ফর ভ্যাকেশন, ইলনেস অ্যান্ড ম্যাটারনিটি, প্যাটার্নিটি অ্যান্ড জুরি লিভ। সো এটা আবার অবশ্য ডিপেন্ড করছে যে আপনার অর্গানাইজেশনটা কি টাইপের। গভর্নমেন্ট অর্গানাইজেশন হলে সেক্ষেত্রে একরকম, আবার যদি নন গভর্নমেন্ট হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিফারেন্ট। সো হোয়াট এভার বি দ্য অর্গানাইজেশনাল ওনারশিপ, বাট মেইনলি দেখতে হবে হচ্ছে আমার পেইড অ্যাবসেন্স এর জন্য অ্যাপ্লিকেবল অ্যাবসেন্স কোনগুলো। সো এখানে দেখেন পেইড অ্যাবসেন্স অ্যাপ্লিকেবল যেটা কথা বলেছে, হয়তো তারা তাদের কান্ট্রি পার্সপেক্টিভে বলেছে এবং আমাদের কান্ট্রির সাথে কিছুটা মিল আছে। দেখেন, ভ্যাকেশন, ইলনেস, ম্যাটারনিটি, প্যাটার্নিটি অ্যান্ড জুরি লিভস, এটার জন্য আপনাকে পেমেন্ট করতেই হবে। সো সেক্ষেত্রে কোম্পানি এটাকে লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করতে পারে, বাট এখানে কয়েকটা এলিমেন্টস আছে যেটা আপনাকে কনসিডার করতে হবে। সো কনসিডার করতে হবে কেন? কারণ হচ্ছে আপনি হচ্ছে এই 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 যে কন্ডিশনস গুলো আছে সেগুলোর উপরে কিন্তু কি আপনাকে লাইবিলিটিটা রিকগনাইজ করতে হবে। সো ফার্স্টে আসেন ভেস্টেড রাইটস। ভেস্টেড রাইটস কি? Vested right exists when an employer has an obligation to make payment to an employee even after terminating his or her employment. That means আপনি এমন যে ভ্যাকেশনস গুলোর কথা বলা আছে বা এমন কোন একটা ভ্যাকেশনস এর গিয়েছেন যেটাতে আপনার ভেস্টেড রাইটস আছে। ভেস্টেড রাইটস মিনস আপনি ক্লেম, আপনার এমপ্লয়মেন্ট টার্মিনেট হয়ে যাওয়ার পরও আপনি সেই অ্যামাউন্টটা ক্লেম করতে পারবেন। দ্যাট ইজ কল্ড ভেস্টেড রাইটস। And accumulated rights কি? Accumulated rights হচ্ছে employees can carry forward to future periods if not used in the period in which earned. যেমন accumulated rights হচ্ছে, যেমন ধরেন আপনি একটা টাইম for example you earn 4 days of vacation pays as of December 31st and the end of your employer's fiscal year, and company policy is that you will be paid for these vacation times even if you terminate the employment. ওকে, দিস ইজ ভেস্টেড রাইটস। মনে করেন আপনি একটা ভ্যাকেশন পে পাওয়ার কথা ডিসেম্বর 31st এর মধ্যে, বাট কোম্পানি পলিসি হচ্ছে আপনাকে সেই ভ্যাকেশনের জন্য কিন্তু কি পে করে ফেলা হবে ইভেন ইফ ইউ টার্মিনেট দ্য এমপ্লয়মেন্ট। আপনি জব ছেড়ে দিলেও আপনাকে সেই অ্যামাউন্টটা পে করা হবে। এটাকে বলা হচ্ছে আপনার কি ভেস্টেড রাইটস। বাট ইন দিস সিচুয়েশন ইফ your 4 days of vacation pay are vested and your employer must accrue the amount, যেহেতু ভেস্টেড বলছি তার মানে আপনার একটা লাইবিলিটি ক্রিয়েট হচ্ছে। সো ওই লাইবিলিটি যেহেতু আপনি জব ছেড়ে দিলেও যেহেতু তার অর্গানাইজেশনকে সেটা পে করতে হবে, তাহলে সেটা অর্গানাইজেশনকে কি করতে হবে? সেই ধরনের লিভের জন্য যে অ্যামাউন্ট ওয়েজেসটা আপনি পাওয়ার কথা সেটা কিন্তু তাকে কি করতে হবে? লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করতে হবে, বিকজ ইউ ক্যান ক্লেম ইট এগেইনস্ট দ্য কোম্পানি, রাইট? এরপর আসছেন now assume that your vacation days are not vested but that you can carry the 4 days over into the later periods. এখন আপনাকে বলা হচ্ছে যে আপনার ভ্যাকেশনস এর জন্য আপনি 4 দিনের যে ছুটি পেয়েছেন সেটা ভেস্টেড না, বাট আপনি সেটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন নেক্সট ইয়ারে। অলদো দ্য রাইটস আর নট ভেস্টেড, তাহলে সেক্ষেত্রে সেটা ভেস্টেড থাকছে না, বাট দে আর accumulated rights for which the employer must make an accrual. But সেই রাইটসটা কিন্তু accumulated rights হয়ে যাচ্ছে, বিকজ আপনি এটা এই বছরে আপনি সেটা কনজিউম না করে নেক্সট ইয়ারের জন্য সেটা কি করছেন? নেক্সট ইয়ারের জন্য সেটাকে ক্যারি ফরওয়ার্ড করছেন এবং এটা আপনার অ্যাকুমুলেটেড রাইটসটা ক্রিয়েট করছে। সো আলটিমেটলি এই ক্ষেত্রেও আপনাকে কি করতে হবে? এই ক্ষেত্রেও আপনাকে লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করতে হবে। And lastly যেটা আছে নন accumulated rights do not carry forward, they lapse if not used. আপনি যদি সেই আপনার যে ফ্যাসিলিটিস দেওয়া আছে সেটা যদি আপনি কনজিউম না করেন তাহলে সেই ক্ষেত্রে সেটা আর ক্যারি ফরওয়ার্ডও হবে না এবং সেটার এগেইনস্টে আপনাকে কোনো ধরনের পেমেন্টও দেওয়া হবে না। As a result, company does not recognize the liability or expense until the time of absence. Thus, if employee takes a vacation day during a month and it is non-accumulating, the vacation day is an expense in that month. So আপনি হচ্ছে যেই মান্থে
সেই ভ্যাকেশনের মানটা পাওয়ার কথা, শুধুমাত্র সেই মান্থে আপনি কি করতে পারবেন, সেটাকে কোম্পানি কি করবে, এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করবে। বাট এটা যখন নেক্সট ইয়ারে আপনি যখন কনজিউম করেননি, সেক্ষেত্রে এইটা আবার নেক্সট ইয়ার আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারছেন না, এবং সেটা কোম্পানি আর লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করবে না। বুঝতে পেরেছেন এই তিনটা রাইটস এর কথা? ইয়েস ম্যাম। ওকে, সো আমরা একটা এক্সাম্পল দেখি। ইলাস্ট্রেশনটা দেখেন একটু। আহ, আমি জাস্ট এই কোম্পানি বলি, এখানে কোম্পানির নাম ম্যান্ডেটরি না। A company began operations on January 1, 2009. The company employs 10 individuals and pays each 480 per week. 10 জন ইন্ডিভিজুয়ালকে কোম্পানি রিক্রুট করেছে এবং $480 করে পার উইক পে করে এমপ্লয়ীদেরকে। এমপ্লয়িজ আর্ন 20 আনইউজড ভ্যাকেশন উইকস ইন 2019. সো এমপ্লয়িজ হচ্ছে 20 দিন করে ওই প্রত্যেকটা ইয়ারে 20 দিন করে কি পায়, ভ্যাকেশন উইকস পায়। ইন 2020 দ্য এমপ্লয়িজ ইউজ দ্য ভ্যাকেশন উইকস, বাট নাও দে ইচ আর্ন £540 পার উইক। সো কোম্পানি কি করছে, কোম্পানির যেহেতু হচ্ছে আপনার পার ইয়ারে 20 ডেজ করে ভ্যাকেশন উইকস দেয়, 2019-এ 20 ডেজ ভ্যাকেশন উইকস দিয়েছে, বাট এমপ্লয়িজ হচ্ছে যখন 2019-এ ছিল তখন তাদের পেমেন্ট ছিল হচ্ছে $480 করে, বাট 2020-তে কোম্পানির এমপ্লয়িরা যারা সেই ভ্যাকেশন উইকসটাকে কনজিউম করছে তখন তাদের পেমেন্ট আবার 540 করে ছিল। তো এখন রেকর্ডিং প্রসেসটা কি হবে, আপনি কিভাবে রেকর্ড করবেন, 2019-এ কিভাবে রেকর্ড করবেন এন্ড 2020-তে কিভাবে রেকর্ড করবেন? ফার্স্ট অফ অল 2019 এটা দেখেন। 2019-এ আমার এটা কিন্তু, এই যে আমি ভ্যাকেশনের জন্য যে পে করছি, এটাও কিন্তু আমার একটা স্যালারিজ এক্সপেন্সের মধ্যে, রাইট? এটা স্যালারিজ এর সাথে কিন্তু যাচ্ছে। সো আমার স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স কে ডেবিট করতে হবে কতজনের জন্য, 10 ইন্ডিভিজুয়াল ইন্টু 480 পার উইক। আমি 2019-এ কিন্তু আমার তাদের এগেনস্টে পেমেন্ট ছিল পার উইকে কত, 480 পার উইকে ছিল, রাইট? তাহলে কত হয় মাল্টিপ্লাই করলে? কত হয় 480 ইন্টু, হুম, একটু আমাকে রেসপন্স করেন। পার উইকে যদি আমি 480 পে করি, তাহলে আমার আনইউজড ভ্যাকেশন উইকস কত ছিল, 20 উইকস। তো আমার 480 ইন্টু 20 যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমার স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স হয় 9600 এন্ড স্যালারিজ এন্ড ওয়েজেস পেবল হয় 9600। আমি এখানে পার উইকে অ্যামাউন্টটা দেওয়া আছে এবং এমপ্লয়িজ এর আনইউজড ভ্যাকেশন ছিল হচ্ছে 20। তো 2019 পর্যন্ত যেহেতু তারা ইউজ করেনি, তাহলে সেটাকে আমি কি ক্যাশ হিসেবে ডিডাক্ট করতে পারছি না, কারণ আমার এটা এখনো কি লাইবিলিটি হিসেবে থেকে যাচ্ছে। এটা আমাকে হয়তো তারা যখন কনজিউম করবে তখন আমি সেটাকে কি করব, ক্যাশ হিসেবে রিডিউস করে ফেলতে পারবো। বাট আনটিল দেন, আর যতক্ষণ পর্যন্ত না এই ভ্যাকেশন পেজটা রেমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে এটা কি করতে হবে, এক্সপেন্স হিসেবে দেখাতে হবে, বিকজ এটা আমি আমার অর্গানাইজেশন কিন্তু এই ওদেরকে যে স্যালারিটা দিচ্ছে এবং স্যালারির সাথে যে লিভ অফ কম্পেনসেটেড অ্যাবসেন্সটা দিচ্ছে এন্ড বোনাস দিচ্ছে, সবগুলোই কিন্তু আমার অর্গানাইজেশনের জন্য কি এক্সপেন্স। দ্যাটস ওয়াই স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স কে ডেবিট করতে হবে, স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল কে ক্রেডিট করতে হবে ফর 20 উইকস। এখন ইন 2020-তে দেখেন যেটা হয়েছে, যে তাদের আবার ভ্যাকেশন উইকসটা তারা কনজিউম করেছে বা ইউজ করেছে 2020-তে গিয়ে, বাট ইন 2020 দে আর আর্নিং 540 পার উইক। এখন আপনি রেকর্ড করেছিলেন কিন্তু লাইবিলিটি রেকর্ড করেছিলেন 480 পার উইক, বাট এখন এসে দেখছেন যে তাদের কিন্তু স্যালারি বেড়ে গিয়েছে এবং সেটা যেটা আনইউজড যে ভ্যাকেশনটা ছিল সেটা 2020-তে ইউজ করেছে। তাহলে সেক্ষেত্রে আমি স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল হিসেবে একটা লাইবিলিটি রিকগনাইজ করেছিলাম না, সেটাকে আমার এখন কি ডেবিট করতে হবে, সেটা টোটালটাই আমি পে করতে পারছি, বাট এখানে এডিশনাল কিছু অ্যামাউন্ট আছে ডিউ টু ইনক্রিজিং দেয়ার
আর আর্নিং আর্নিং অ্যামাউন্ট। সো এটাকে আমি কি করে রিকগনাইজ করবো? এটাকেও আমার কি একটা, যেহেতু আমাকে ইন টোটাল কিন্তু আলটিমেটলি আমার যে বর্তমানের যে পেমেন্ট পেমেন্ট পাচ্ছে তারা পার উইকে, সেটাই কিন্তু রেকর্ড করতে হবে। দ্যাটস ওয়াই আপনি স্যালারিজ এন্ড ওয়েজেস পেবল আগে পেবল হিসেবে রিকগনাইজ করেছেন, লাইবিলিটি হিসেবে রিকগনাইজ করেছিলেন, সেটাকে এখন রিডিউস করে ফেলবেন, বিকজ আপনি এখন ক্যাশ পে করে দিচ্ছেন। তাহলে স্যালারিজ এন্ড ওয়েজেস পেবল ডেবিট করছেন অ্যান্ড ক্যাশটা ক্রেডিট হচ্ছে, অ্যান্ড স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স নামে আরেকটা আইটেম আসতেছে সেম, যেহেতু এটা অর্গানাইজেশনের জন্য এক্সপেন্স এবং এটা 2020-তে পে করে ফেলতেছে। দ্যাটস ওয়াই এখানে আর আবার নতুন করে লাইবিলিটি ক্রিয়েট করে সেটার সাথে অ্যাড করার দরকার নাই, বিকজ আমার তো আর এটা এটা ডিউ থাকছে না। এটা আমি 2020-তেই জানতে পেরেছি যে তাদের আর্নিংসটা বেড়েছে, সো এটাকে আমি এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করে ওই ডিফারেন্স অ্যামাউন্টটা হচ্ছে কি শো করব। এটাতে কোনো কোয়েশ্চেন আছে কারো? নো ম্যাম। করতে পারে না কেউ আছে? ওকে। দেন প্রফিট শেয়ারিং এন্ড বোনাসের ক্ষেত্রে যদি বোনাস প্ল্যান থাকে, প্রত্যেকটা অর্গানাইজেশনে কিন্তু, যেটা আমি বলেছি যে একটা বোনাস প্ল্যান থাকে, সেটা হয়তো বা অনেক বড় অকেশনে হতে পারে, রিলিজিয়াস অকেশনে হতে পারে, আবার হচ্ছে অনেক সময় পহেলা বৈশাখের ক্ষেত্রেও কিন্তু বোনাসটা পে করা হয়, নতুন বর্ষ সেই ক্ষেত্রেও কিন্তু বোনাস থাকে। তো সবগুলো বোনাসই কিন্তু আলটিমেটলি কি অর্গানাইজেশনের জন্য একটা এক্সপেন্স, এটাকে আপনি অপারেটিং এক্সপেন্স হিসেবেই দেখাবেন, এবং আনপেইড যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে আপনি লায়াবিলিটিস হিসেবেই দেখাবেন। সো এটাকে সেম সেম যেভাবে কম্পেনসেটেড অ্যাবসেন্সে জার্নাল দিয়েছেন স্যালারিজ এন্ড ওয়েজেস এক্সপেন্স ডেবিট, আপনি ব্র্যাকেটে হয়তো বোনাস হিসেবে লিখতে পারেন, দেন ওয়েজেস পেয়েবল ক্রেডিট এভাবে রিপোর্ট করবেন। আর যখন ক্যাশে এন্ড অফ দা ইয়ার বা এন্ড অফ দা রিপোর্টিং পিরিয়ড যখন আপনি ক্যাশে পে করে দিবেন, তখন এই পেয়েবলটাকে ডেবিট করে দিবেন এবং ক্যাশটাকে কি করবেন, ক্রেডিট করে দিবেন। So this is all about the current liability portion. Okay. Then I would start with the provision. So provision এর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আমাদের একটা আইএএস পড়তে হবে। আইএস পড়তে হবে মিনস প্রভিশনেরই সেটা প্রভিশনের চ্যাপ্টার যদি আমরা পড়ি তাহলে সেটাই আইএস 37 ফলো করেই করা, বাট থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো আর কি এখানে দেয়া থাকে। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে অ্যাপ্লিকেশনস গুলো দেখা, বিকজ এখানে যে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে সেটা বইয়েও কিন্তু, যেটা আমার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার সেগুলো কিন্তু দেয়া আছে। বাট এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, আমি তো বইয়ের অ্যাপ্লিকেশনস গুলো পড়িয়ে দিব, এন্ড আইএস 37 এর এই জিনিসগুলো, আপনার থিওরিটিক্যাল যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আপনাদেরকে পড়তে হবে। এন্ড যদিও পড়তে হবে কেন বলছি, বিকজ এগুলোর উপরেই কিন্তু টার্ম পেপার থাকবে। সো এটাকে ক্রিটিক্যালি অ্যানালাইজ করে বা সামারি করে এটার উপরেই প্রেজেন্টেশনটা হবে। সো এক একটা গ্রুপকে আমি হয়তো এক একটা আইএস দিব, বিকজ আইএস গুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এন্ড এটা আপনি যখন এন্ড অফ দ্য সেমিস্টারে সবগুলো গ্রুপ যখন এক একটা আইএস কে প্রেজেন্ট করবেন, তখন এটা এক প্রকার আপনার পুরা সেমিস্টারের পুরা সিলেবাসটা একবার রিভিশন হবে, এট দ্য সেম টাইম আমাদের যে টার্ম পেপারের যে টার্গেটটা সেটাও অ্যাচিভ হবে। সো আই থট যে টার্ম পেপার গুলো এই টপিকের উপরে হওয়াটাই বেটার। আমি চাইলেই পারতাম আপনাদের রিসার্চ টাইপের কোনো টার্ম পেপার দিতে, বিকজ দিচ্ছি না কেন, বিকজ আপনারা হচ্ছে এখনো সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার, সো আপনাদের রিসার্চের কোনো কোর্স এখনো পাননি। সোফার আপনাদেরকে যদি রিসার্চের কোনো কাজও দেই প্র্যাকটিক্যালি ইয়া করার জন্য, তাহলে সেটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট হবে, প্লাস আপনারা রিসার্চের ইমপ্লিকেশনটাও করতে পারবেন না, যেহেতু রিসার্চ কোর্সটা করেননি। আদারওয়াইজ আমি কিন্তু চাইলে এই কোম্পানি এগুলো এই আইএস আইফআরএস এর উপরে কমপ্লায়েন্স রিসার্চ দিতে পারতাম কোম্পানি সিলেক্ট করে দিয়ে, বাট আমি সেটার দিকে যাচ্ছি না কেন, কারণ হচ্ছে আপনাদের এখনো রিসার্চ রিলেটেড ওরকম আন্ডারস্ট্যান্ডিং হয়নি। So IAS 37 basically deals with the provision, contingent liabilities, and contingent asset. So what is the main objective of this IAS? The main objective of this standard. So IFRS গুলো কি, এগুলো হচ্ছে এক একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আমরা কোন ট্রানজেকশন বা কোনো আইটেমকে কিভাবে রিকগনাইজ করব, কিভাবে মেজার করব, এবং সেটাকে কিভাবে ডিসক্লোজ করব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, বা কিভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে প্রেজেন্ট করব, দ্যাট ইজ দ্য অবজেক্টিভ অফ অল IAS. So ইন জেনারেল কমন অবজেক্টিভ হচ্ছে সেটা, বাট যেই আইএস টা যেই আইটেম নিয়ে ডিল করছে
সেই আইএস কিন্তু সেটার আর রিকগনিশন, মেজারমেন্ট অ্যান্ড ডিসক্লোজার রিলেটেড অবজেক্টিভটা আর কি হোল্ড করে। So দেখেন, the objective of this standard is to ensure that appropriate recognition criteria and measurement bases are applied to provision, contingent liabilities, contingent assets, and that sufficient information is disclosed in the notes to enable users to understand their nature, timing, and amount. So যেটা বলছে যে প্রভিশন, কন্টিনজেন্ট লাইবিলিটিস, কন্টিনজেন্ট অ্যাসেট, এই ইনফরমেশন গুলোকে, এই আইটেম গুলোকে আমি কিভাবে রিকগনাইজ করছি, কিভাবে মেজার করছি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিভাবে প্রেজেন্ট করছি, এবং এদের নেচার, টাইমিং এন্ড অ্যামাউন্ট সম্পর্কে কিভাবে আমি নোটসে তাদেরকে ডিসক্লোজ করছি, সেই রুলস গুলো কিন্তু এই আইএস টা প্রেসক্রাইব করে। সো আমরা এটার অ্যাপ্লিকেশন গুলো দেখবো। এখানে থিওরিটিক্যাল যে ডিসকাশন গুলো আছে সেগুলো কিন্তু এখানেও চলে আসবে অলমোস্ট অনেকটুকুই। সো আমি ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনটা যদি দেখি তাহলে আমার থিওরির পার্টটা পড়াতে হবে না। থিওরির পার্টটা হচ্ছে আপনাদের নিজেদের পড়তে হবে, রিলেট করেই পড়বেন। এই বই থেকে যে পার্ট আছে সেখান থেকে পড়লেই আপনি আলটিমেট যে অবজেক্টিভটা আইএস 37 সেটা আপনি জানতে পারবেন। বাট ফর ইউর বেটার আন্ডারস্ট্যান্ডিং ইউ শুড রিড দ্য IS 37 theoretical explanations and examples as well. So, first question, what is provision? Provision is a liability of uncertain timing. এখানে কিন্তু ডেফিনেশন গুলো অনেক ম্যাটার করে। আমি যখন কিছু এক্সাম্পল দিব সেখানে কোনটা প্রভিশন, কোনটা কন্টিনজেন্ট অ্যাসেট, কোনটা কন্টিনজেন্ট লায়াবিলিটি, সেটা কিন্তু আপনাকে রিকগনাইজ করতে পারতে হবে। সো এই জন্য ডেফিনেশন গুলো ইম্পর্টেন্ট, এবং যখন আপনি রিকগনাইজ করতে পারবেন তখন সেটার আর্গুমেন্ট যেটা দিবেন সেক্ষেত্রে আপনাকে এই ডেফিনেশনটা কিন্তু হেল্প করবে। সো দ্যাটস ওয়াই বলছি যে এইসবের ডেফিনেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, একটু মাথায় রাখবেন। প্রভিশন ইজ আ লায়াবিলিটি অফ আনসার্টেন টাইমিং অর অ্যামাউন্ট। আপনি প্রভিশন হচ্ছে এমন একটা লায়াবিলিটি যেটার টাইমিংটা আনসার্টেন এবং অ্যামাউন্টটা আনসার্টেন, এন্ড রিপোর্টেড either as current or non-current liability. It depends on the timing again. যখনই আমরা কারেন্ট লায়াবিলিটি বা নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে কনসিডার করতে পারার কথা বলছি, তখনই আপনাকে মাথায় রাখতে হবে যে এটা আইদার কারেন্ট, নন কারেন্ট কেন যখনই বলছে তখন বুঝতে হবে যে দিস ইজ সামথিং হুইচ যেটার আপনার রিকগনিশনটা ডিপেন্ড করছে টাইমিং এর উপর। যদি সেটা শর্ট টাইমিং এর জন্য হয় তাহলে সেটা কারেন্ট হিসেবে দেখাবো, আর লং টাইমিং এর জন্য হলে তখন সেটা আমরা নন কারেন্ট লায়াবিলিটি হিসেবে রিপোর্ট করবো। সো দেয়ার আর সাম কমন টাইপস অফ প্রভিশনস, ফর এক্সাম্পল অব্লিগেশনস রিলেটেড টু লিটিগেশন। এই প্রত্যেকটা টাইপস এর জন্যই আমরা কি বলবো, আমরা ইলাস্ট্রেশন দেখবো, ম্যাথস দেখবো, দেন হচ্ছে প্রভিশনসটা শেষ করবো। অব্লিগেশনস রিলেটেড টু লিটিগেশন, যেমন লিটিগেশন এর কথা বলছে, অব্লিগেশনস রিলেটেড টু লিটিগেশন মানে যেমন একটা কোম্পানি এর এগেইনস্টে অন্য একটা কোম্পানি কেস ফাইল করেছে, হ্যাঁ। সো বাট এটা ডিসিশন ইজ স্টিল পেন্ডিং, হ্যাঁ, কিন্তু এটা আপনাকে কি করতে হবে, ডিসক্লোজ করতে হবে। এখন আপনি কতটুকু ডিসক্লোজ করবেন এটাকে, বা কখন ডিসক্লোজ করবেন। যদি আপনি মনে করেন যে দেখছেন যে এই লিটিগেশনটা বা লসুইটটা আপনার 50% চান্সেস আছে আপনার ফেভারে রায় আসবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আপনি সেটা ডিসক্লোজ করবেন না। এই টাইপের ডিসিশন মেকিং গুলা হচ্ছে আমাদের এই প্রভিশনসে করতে হয় আর কি। দেন ওয়ারেন্টিজ আর প্রোডাক্ট গ্যারান্টিজ, আমরা যখন দেখি যে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি বা ওয়ারেন্টিজ দিচ্ছি, সো ওয়ারেন্টিজ এন্ড গ্যারান্টিজ এর ক্ষেত্রে এটা আমাকে কি করতে হচ্ছে, ইন ফিউচার আমি যখন আমার প্রোডাক্টটাতে যখন কোনো ফল্ট রাইজ করবে তখন কিন্তু কি কাস্টমার আমার কাছে এসে ক্লেম করতে পারবে। সো দ্যাট ইজ কাইন্ড অফ অলসো এ লায়াবিলিটি। এখন এটা যদি আপনি রিলায়েবল এস্টিমেট করতে না পারেন, আনসার্টেন টাইমিং, এবং যেহেতু বলছি এটা আনসার্টেন টাইমিং এন্ড অ্যামাউন্ট, সো এই জিনিসগুলো কিন্তু আনসার্টেন। এই যে লিটিগেশনের প্রসেস গুলো, এগুলো কিন্তু আনসার্টেন। ওয়ারেন্টিজ এর ক্ষেত্রে সেটাও আপনার ডিফল্ট হতে পারে আবার নাও হতে পারে। সো দ্যাটস ওয়াই এগুলাকে বলা হচ্ছে কমন টাইপ অফ প্রভিশন। দেন বিজনেস রিস্ট্রাকচারিং এর ক্ষেত্রে কি কিছু প্রভিশনস আছে সেটা আমরা একটু দেখবো একটু পরে। এনভায়রনমেন্টাল ড্যামেজ, আপনার অর্গানাইজেশনের কারণে যদি কোনো এনভায়রনমেন্টাল ড্যামেজ হয়, ওয়াটার পলিউশন হতে পারে, এয়ার পলিউশন হতে পারে, সেগুলোর ক্ষেত্রে আপনাকে কিভাবে এনভায়রনমেন্টাল ট্যাক্স পে করতে হচ্ছে সেটাও কিন্তু আনসার্টেন টাইমিং এন্ড অ্যামাউন্ট। দ্যাটস ওয়াই দিস ইজ অলসো কনসিডার্ড এজ এ প্রভিশন। সো আপনারা এই প্রভিশন, কন্টিনজেন্ট অ্যাসেট, কন্টিনজেন্ট লায়াবিলিটিজ এর কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার রাখবেন, বিকজ আপনারা যখন ভাইভা দিবেন
ফার্স্ট ইয়ার বলেন, সেকেন্ড ইয়ার, যেই ইয়ারে গিয়ে ভাইবা দেন না কেন, আপনাকে কিছু কমন কোয়েশ্চেনের মধ্যে এগুলো কিন্তু একটা কমন কোয়েশ্চেন, যে হোয়াট ইজ প্রভিশন, হোয়াট ইজ কন্টিনজেন্ট লাইবিলিটি, হাউ ডু ইউ রিকগনাইজ দ্যাট ইট ইজ প্রভিশন অর কন্টিনজেন্ট, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস। সো এই জিনিসগুলো আপনাদের ভাইবা কোয়েশ্চেনের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। সেটা শুধুমাত্র একাডেমিক ভাইবা না, নন একাডেমিক ভাইবাতেও দেখবেন যে এই টাইপের কোয়েশ্চেন গুলো করা হয়। So এখন রিকগনাইজ কিভাবে করব দেখেন, কোম্পানিজ accrue an expense and related liability for provision only if the following three conditions are met. This is also most important. আপনি কখন বুঝবেন যে আপনি প্রভিশন হিসেবে একটা একটা ট্রানজাকশনকে রিকগনাইজ করবেন? তখনই আপনি একটা ট্রানজাকশনের এগেইনস্টে প্রভিশন রিকগনাইজ করবেন বা প্রভিশন রেকর্ড করবেন if the following three conditions are met. So first conditionটা দেখেন, company has present obligation as a result of past events. That means এই যে ট্রানজাকশনটা নিয়ে আপনি ডিল করছেন সেটার একটা প্রেজেন্ট অব্লিগেশন থাকতে হবে। সেটা আইদার লিগাল অব্লিগেশন হতে পারে আর কনস্ট্রাকটিভ অব্লিগেশন হতে পারে। লিগাল কি কনস্ট্রাকটিভ কি আমি একটু পরেই বলছি, বাট এটুকু আগে দেখেন যে কোম্পানি হ্যাজ প্রেজেন্ট অব্লিগেশন, মানে আপনাকে এট প্রেজেন্ট এটা পে করতে হবে অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্ট, যে কোনো পাস্ট ইভেন্টস এর জন্য। যেমন আমি যেটা বলছিলাম, লিটিগেশন, ল সুইটস থাকতে পারে। সো ল সুইটসটা আপনার ডেফিনেটলি কোনো একটা পাস্ট ইভেন্টস এর জন্য অ্যারাইজ করেছে এবং সেটার জন্য আপনি কারেন্টলি এসে অব্লিগেশন রিকগনাইজ করবেন কি করবেন না সেটা নিয়ে ডিসাইড করছেন। তো এখানে এই প্রেজেন্ট অব্লিগেশনটা লিগাল হতে পারে, আবার হচ্ছে কি কনস্ট্রাকটিভ হতে পারে। সো লিগাল মিনস আপনি ল দ্বারা বাউন্ডেড যে পলিসি গুলো আছে, আপনি ল দ্বারা বাউন্ডেড, আপনার পলিসি আছে যে আপনি যদি এনভায়রনমেন্টের এই এই এনভায়রনমেন্টের কোনো ইয়াতে যদি হার্ম করেন, আপনার প্রোডাক্ট যদি এনভায়রনমেন্টালি হার্মফুল হয়, ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু পে এনভায়রনমেন্টাল ট্যাক্স, রাইট? সো দিস ইজ দ্য লিগাল প্রসিডিউর। বাট কনস্ট্রাকটিভ অব্লিগেশন, ফার্স্টের দিকে যেটা বলছি সেটা হচ্ছে আমার কি legal obligation. But constructive obligation ki, this is something which arises due to practice, due to the actions or practice that is taken by the company in previous time. যেমন ধরেন যে আমি আমার একটা প্র্যাকটিস আছে যে আমি স্টুডেন্টদের যারা যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে আমার অর্গানাইজেশন তাদেরকে কি করে, তাদের জন্য হচ্ছে স্কলারশিপ অফার করে। সো এটা একটা ইমেজ সেট করছে না আপনার সোসাইটিতে। তখন দেখা যাচ্ছে যে অথবা এটা আমি যদি কমার্শিয়াল পারপাসে বলি তাহলে সেক্ষেত্রে দেখতে পারেন যে আপনারা আমি একটা প্রোডাক্টের জন্য গ্যারান্টি বা ওয়ারেন্টি দিই, হ্যাঁ, একটা নির্দিষ্ট টাইমিং পর্যন্ত ফ্রিতে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিই, হ্যাঁ। সো এটা যদি আমি গ্যারান্টি বা ওয়ারেন্টি দিই তাহলে সেক্ষেত্রে এটা আমার সোসাইটিতে একটা মেসেজ দিচ্ছে না যে এই কোম্পানির প্রোডাক্ট যখন আমি পারচেজ করছি তখন আমি কিন্তু একটা কি ফ্যাসিলিটিস পেতে পারি। সো এইটা কিন্তু একটা কি কনস্ট্রাকটিভ অব্লিগেশন। আপনি হয়তো লিগালি বাউন্ডেড না, বাট স্টিল ইউ আর বাউন্ডেড টু রেসপন্ড your customer because you have set this benchmark of your company. So this is the first condition. Second condition হচ্ছে probable that an outflow of resources will be required to settle the obligation. আপনি যখন যে কোনো অব্লিগেশন, সেটা প্রভিশন হতে পারে, সেটা লাইবিলিটিস হতে পারে, নন কারেন্ট হতে পারে, সো সবগুলো প্রভিশন এই অব্লিগেশনের ক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আপনার কাছ থেকে একটা আউটফ্লো হবে। সেটা রিসোর্স হতে পারে, ক্যাশ হতে পারে, রিসোর্স ইন টার্মস অফ ক্যাশ হতে পারে, অন্য কিছু হতে পারে। সো আপনি যখন যে কোনো অব্লিগেশন সেটেলমেন্টের জন্য ডেফিনেটলি আপনাকে একটা কি আউটফ্লো থাকতে হবে। দেন থার্ড হচ্ছে এ রিলায়েবল এস্টিমেট ক্যান বি মেড। এখন প্রভিশন হিসেবে আপনি তখনই, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, দেখেন প্রভিশন হিসেবে তখনই আপনি একটা ট্রানজাকশনকে রেকর্ড করতে পারবেন যখন আপনি হচ্ছে সেই ট্রানজাকশনটার অ্যামাউন্টটা রিলায়েবলি এস্টিমেট করতে পারবেন। হয়তো আপনি এক্সাক্ট অ্যামাউন্টটা এস্টিমেট করতে পারবেন না, বাট you have to be estimated reliably. That means আপনি in between যে কোনো একটা অ্যামাউন্ট আপনাকে মেজার করতে পারতে হবে with the evidence, existing evidence. যেমন আপনার একটা লসুইট আপনার ফেভারে আসবে না, হয়তো আপনি দেখছেন যে আপনার ফেভারে আসবে না, তাহলে এটা যদি আনফেভারেবল লিটিগেশন লসুইটস হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটার জন্য কত অ্যামাউন্টের প্রভিশন রাখবেন সেটা আপনাকে মেজার করতে পারতে হবে। একটা রিলায়েবল এস্টিমেট, তো এক্সাক্ট অ্যামাউন্ট তো পসিবল না, বাট একটা রিলায়েবল এস্টিমেট থাকতে হবে। তখনই আপনি এটাকে কি করবেন, তখনই সেই ট্রানজাকশনটাকে আপনি কি করতে পারবেন, প্রভিশন হিসেবে রিকগনাইজ করতে পারবেন। সো আমরা এক্সাম্পল দেখলে আরেকটু ক্লিয়ার হবো।
সো এখানে দেখেন এটা হচ্ছে ওয়ারেন্টি প্রভিশনের এক্সাম্পল। সো এখানে বলছে Santos SA gives warranties to its customers related to the sale of its electrical products. Okay, the warranties are for 3 years from the date of sale. Based on the যেটা এখানে বলছে সান্তোস হচ্ছে তার কাস্টমারদেরকে একটা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট যে সেল করে সেটার এগেনস্টে 3 ইয়ার্স এর জন্য কি দেয়, ওয়ারেন্টিজ দেয় from the date of sale. Based on the past experience, it is probable, more likely than not, that there will be some claims under the warranties. So এখানে past experience যেটা বলে যে এই যে more likely than not, এটা মিনস হচ্ছে 50% এর চান্সেস আছে, 50% এর বেশি চান্স আছে যে এই ওয়ারেন্টি ক্লেমটা করতে পারে কনজিউমাররা। যদি 50% এর কম চান্সেস থাকে তাহলে সেক্ষেত্রে সেটা প্রভিশন হিসেবে রিকগনাইজ করে না। বাট পাস্ট এক্সপিরিয়েন্স যেটা বলছে যে তাদের একটা প্রবাবল বা মোর লাইকলি দেন নট একটা আছে, চান্সেস আছে যে সেটা সেই ওয়ারেন্টিজ গুলো ক্লেম করতে পারে কনজিউমাররা। ওকে, সো question is, should Santosh recognize at the statement of financial position date a provision for the warranty cost yet to be settled? এবং এখানে তাহলে আমাদের কি 3টা কন্ডিশন মিট করছে কিনা দেখতে হবে না? আমাদের কন্ডিশনস গুলো কি কি ছিল? কন্ডিশনস গুলো ছিল হচ্ছে, ফার্স্ট ছিল কোম্পানি হ্যাজ এ প্রেজেন্ট অব্লিগেশন অ্যাজ এ রেজাল্ট অফ পাস্ট ইভেন্টস। তাহলে আমরা যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে কি ওয়ারেন্টিজ এর এক্সাম্পল, রাইট? সো আমি সেল করেছি পাস্টে, দ্যাটস ওয়াই তো আমি বলছি যে আমরা নেক্সট 3 ইয়ার্স এর মধ্যে এই ওয়ারেন্টি ক্লেম আসতে পারে। That means this is the present obligation result as a result of past events. Then probable that an outflow of resources will be required to settle the obligation. Definitely আপনার কাছে যখন কেউ গ্যারান্টি বা ওয়ারেন্টি ক্লেম নিয়ে আসবে, সো আপনি কি রিজেক্ট করতে পারবেন না। সো আপনার একটা আউটফ্লো হবে, আপনার একটা কস্ট ইনকার্ড হবে। এন্ড লাস্টলি এ রিলায়েবল এস্টিমেট ক্যান বি মেড। এখন এই রিলায়েবল এস্টিমেট করা যাচ্ছে কিনা সেটা কিন্তু কোয়েশ্চেনে বলা থাকবে। সো এই যে উপরে দেখেন এটা যেহেতু কিছু বলা নাই, দ্যাটস ওয়াই বলেছে যে ইট ইজ অ্যাজিউম দ্যাট আ রিলায়েবল এস্টিমেট অফ দ্য অ্যামাউন্ট অফ অব্লিগেশন ক্যান বি ডিটারমাইন্ড। ওকে, এইটা যেহেতু কোয়েশ্চেনে কিছু বলা নাই, কোয়েশ্চেনে বলা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি বলা না থাকে, দ্যাট কেস ইউ ক্যান এজিউম দ্যাট ইট ক্যান বি রিলায়েবলি এস্টিমেট। যদি রিলায়েবল এস্টিমেট না হয় তাহলে সেক্ষেত্রে ডিফারেন্ট আপনি প্রভিশন হিসেবে রিকগনাইজ করবেন না। এখন তাহলে শুড Santosh recognize the warranty provision for warranty at the statement of financial position date? What do you think? Yes, please. Yes, because 3টা কন্ডিশনস মেট করছে। এখন আপনি যখন অ্যান্সার করবেন তখন আপনি যদি লিখে দেন যে জাস্ট ইয়েস দে শুড রিকগনাইজ দ্য প্রভিশন, তখন কিন্তু আপনাকে মার্কস দেওয়া হবে না। আপনাকে এইটার এগেইনস্টে আর্গুমেন্ট গুলো লিখতে হবে। আর্গুমেন্ট গুলো কি? এই যে 3টা কন্ডিশনস, এই 3টা কন্ডিশনস মেট আপ করেছে কিনা সেটা আপনাকে এক্সপ্লেইন করতে হবে। এম আই ক্লিয়ার? এগুলো কি আপনারা আগে পড়েছেন? ম্যাম ওয়ারেন্টি আমরা পড়েছি লাস্ট সেমিস্টারে, বাট এইভাবে অব্লিগেশন দিয়ে ডিটেইলস এইভাবে পড়ি। আচ্ছা, সো এই কোর্সে কিন্তু এই জিনিসগুলো, যদিও লাস্ট কোর্সে এগুলো আসার কথা ছিল না, হয়তো কভার করা হয়েছে, বাট এই কোর্সে এই জিনিসগুলো আপনাকে ইন ডিটেলসে বুঝতে হবে যে আপনি প্রভিশন রিকগনাইজ করছেন, বাট ওয়াই। অ্যান্ড যখন আপনি কন্টিনজেন্ট অ্যাসেট বলছেন একটা একটা অ্যাসেটকে, বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলছেন, কখন বলবেন বা কেন বলছেন, এই রিজন গুলো জানতে হবে। সো কনস্ট্রাকটিভ অব্লিগেশনের কথা আমি অলরেডি বলে ফেলেছি যে কনস্ট্রাকটিভ অব্লিগেশন ইজ অ্যান অব্লিগেশন দ্যাট ডিরাইভস ফ্রম কোম্পানিজ অ্যাকশনস। যেমন আপনার কোনো পাস্ট প্র্যাকটিস ছিল বা পাবলিশড কোনো পলিসি ছিল যে আমরা এই জিনিসগুলো করি, হয়তো আপনি লিগালি এরকম কোনো পলিসি রাখাটা ম্যান্ডেটরি ছিল না, বাট স্টিল ইউ ক্যাপ্ট দ্যাট টু আপনার ব্র্যান্ড ইমেজটাকে বেটার করার জন্য আপনি সেটা হয়তো রেখেছেন। তাহলে সেক্ষেত্রে আপনাকে এই পাস্ট প্র্যাকটিসটা তার জন্যই কিন্তু আপনার কি একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে, দ্যাট ইজ কল্ড কনস্ট্রাকটিভ অব্লিগেশন। সো অ্যাজ এ রেজাল্ট দ্য কোম্পানি হ্যাজ ক্রিয়েটেড এ ভ্যালিড এক্সপেকটেশন অন দ্য পার্ট অফ দোজ আদার পার্টিস দ্যাট it will discharge those responsibilities. That's why আপনি যেহেতু একটা ভ্যালিড এক্সপেকটেশন ক্রিয়েট করেছেন তখন আপনাকে সেটা কি করতে হবে,
অ্যাজ অব্লিগেশন হিসেবে রিকগনাইজ করতে হবে। সো এখানে আরেকটা এক্সাম্পল আছে, দেখেন, ক্রিস্টিয়ান ডিওর হ্যাজ আ পলিসি অফ রিফান্ডিং পারচেজ টু dissatisfied customers even though it is under no legal obligation to do so. Its policy of making refunds is generally known. সো যেহেতু এখানে বলাই আছে যে হচ্ছে সে তার একটা রিফান্ড পলিসি আছে এবং যদিও সে লিগালি বাউন্ডেড না, বাট তাকে হচ্ছে সে হচ্ছে এই কাজটা পাস্টে করেছে এবং এটা ইন ফিউচারও তাহলে তাকে কি করতে হবে? সো দ্য কোয়েশ্চেন ইজ, শুড ক্রিস্টিয়ান ডিওর রেকর্ড এ প্রভিশন ফর দিস রিটার্ন? এবং এটা যেহেতু কোয়েশ্চেনে কিছু বলা নেই, বাট এগেইন ইউ assume that it is reliably estimate অ্যামাউন্ট, কত অ্যামাউন্টের জন্য আপনাকে হয়তো সেই রিফান্ডটা করতে হবে সেটা আপনি রিলায়েবলি এস্টিমেট করতে পেরেছেন। সো আপনাকে আলটিমেটলি কি করতে হবে? এই ক্ষেত্রেও কি প্রভিশন রিকগনাইজ করতে হবে এবং এটার এগেনস্টে আপনি যেই আমাদের যে কন্ডিশনস গুলো আছে সেই কন্ডিশনস গুলো আপনাকে এক্সপ্লেন করতে হবে। দেন আরেকটা আছে লস উইথ এর এক্সাম্পল, দেখেন, assume that an employee filed 1 lakh loss with 1 lakh pound loss with on November 30, 2019 against WM Morrison Supermarkets for damages suffered when the employee slipped and suffered a serious injury at one of the company's facilities. So বলেছে যে এমপ্লয়ি 1 লাখ, আমি টাকাই বলি, টাকার লসুইট ফাইল করেছে কোম্পানির এগেনস্টে, ওয়েম মরিসন সুপারমার্কেটস এর এগেনস্টে 2019 নভেম্বর 30-তে ফর damage suffered when employee slipped and suffered a serious injury. So Morrison's lawyer believed that Morrison will not lose the lawsuit, putting the probability of future payments at less than 50%. যেটা বলছে যে অ্যামাউন্টটা তো রিলায়েবল এস্টিমেট করা আছে যে 1 লাখ টাকার একটা লসুইট ফাইল করেছে, বাট মরিসনের লয়ার যেটা বলছে যে হচ্ছে লসুইটটা সে তার ফেভারে আসার চান্সেস বেশি। দ্যাট মিনস এটাকে বলা হচ্ছে যে, দেখেন, Morrison's lawyers believe that Morrison will not lose the lawsuit. আচ্ছা, so putting the probability of future payments at less than 50%. এখানে মরিসনের লয়ার বলছে যে চান্সেস হচ্ছে 50% কম, হয়তো লুজ করবে না, বাট অলদো
সার্টেন মিন্স আপনি এক্সাক্ট কোনো ইনফরমেশনই দেওয়া থাকবে না, বাট আপনাকে কিছু প্রবাবল ইনফরমেশন দেওয়া থাকবে, সেটার উপর আপনাকে জাজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। সো ম্যানেজমেন্ট মাস্ট ইউজ জাজমেন্ট বেসড অন পাস্ট অর সিমিলার ট্রানজেকশনস। আপনি তারা হয়তো পাস্ট এক্সপিরিয়েন্স অ্যাপ্লাই করতে পারে, বা সিমিলার কোনো ট্রানজেকশনের কি করতে পারে, জাজমেন্টটা অ্যাপ্লাই করতে পারে। সো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, টয়োটা মাইট ডিটারমাইন দ্যাট 80% অফ ইটস কার উইল নট হ্যাভ এনি ওয়ারেন্টি কস্ট। সো টয়োটা এজিউম করছে যে 80% তাদের যে কার সেল করছে সেটা কোনো ওয়ারেন্টি কস্ট হবে না, and 12% will have substantial cost and 8% will have much smaller cost. In this case, by waiting, তাহলে এখানে আপনাকে প্রবাবিলিটি দেওয়া আছে এবং হচ্ছে কি ওয়ারেন্টি কস্টটা দেওয়া আছে, তাহলে আপনি সেই প্রবাবিলিটির সাথে ওয়ারেন্টি কস্টটা যদি ওয়েট করে মাল্টিপ্লাই করেন, তাহলে আপনার একটা এক্সপেক্টেড অ্যামাউন্ট আসছে না? আপনার ওয়ারেন্টির জন্য আপনি কত টাকা লাইবিলিটি ক্রিয়েট করবেন অ্যাজ এ প্রভিশন, সেটা আসতে, সেটা পাচ্ছেন না আপনি। তো সেটার কথাই বলছে যে আইফারএস সেটাই বলছে যে যেই ইনফরমেশন গুলো বা এভিডেন্স গুলো গিভেন থাকবে, সেটার উপরে বেস্ট জাজমেন্টটা অ্যাপ্লাই করে আপনাকে সেই সেই ইয়াটা কি রেকর্ড করতে হবে। দেন আরো একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আপনারা দেখেন, এখানে বলেছে যে Carrefour sells many items at varying selling prices. Refunds to customers for products sold may be viewed as a continuous range of refunds, with each point in the range having the same probability of occurrence. তাহলে যেটা বলেছে যে Carrefour হচ্ছে অনেকগুলো আইটেম সেল করে, and refunds to customer for products sold may be viewed as a continuous একটা রেঞ্জের মধ্যে হচ্ছে কি দেয়া আছে। আপনি অনেকগুলো আইটেম সোল করেন, বাট সেটার একটা একটা রেঞ্জ দেওয়া আছে, যেটা আর মিড পয়েন্টটাকে আপনি কি করতে পারেন, ইউজ করতে পারেন টু ক্রিয়েট দ্য প্রভিশন ফর রিফান্ড। এখন যেহেতু আপনার কাছে রেঞ্জ দেওয়া আছে, আপনি এখন বলতে পারছেন না যে এক্স্যাক্টলি কত, বাট আপনি এখানে এখানে বেস্ট এস্টিমেট হবে হচ্ছে আপনি মিড পয়েন্ট। এগুলো এক একটা হচ্ছে ওয়ে আর কি, যে আপনি ওয়েট যখন দেয়া থাকবে তখন সেটাকে প্রপোর্শনেট করে বা ওয়েটেড করে নিয়ে হচ্ছে আপনি কি আপনার প্রভিশনের অ্যামাউন্টটা মেজার করতে পারবেন, বা যখন রেঞ্জ দেওয়া থাকবে তখন সেটার মিড পয়েন্টকে ইউজ করে আপনি অ্যামাউন্টটা এস্টিমেট করতে পারেন। সো এগুলো এক একটা ওয়ে যেটা হচ্ছে আইএফআরএস প্রেসক্রাইব করে। ওকে, সো এটাও সেম কাইন্ডের, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। এখন আসেন কমন টাইপস অফ প্রভিশনস, যেটা আমরা অলরেডি অনেকগুলো ডিসকাস করেছি, যেমন লস সুইটসটা দেখেছি, ওয়ারেন্টিস। এখানে প্রত্যেকটা কমন টাইপস অফ প্রভিশনস এর জন্য আমাদের রেকর্ডিং প্রসেসটা আমরা দেখবো। সো এখানে আমরা জাস্ট একটা জিনিসই একটু দেখবো না, সেটা হচ্ছে দেখবো না মিনস এটার এটার ইউজেস এখন খুব একটা নাই, যেমন কনসিডারেশন পেয়েবল। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করতে যাচ্ছি, বিকজ এই প্রভিশনের চ্যাপ্টারে এত বেশি টাইম স্পেন্ড করা বা এত বেশি ক্লাস নেওয়ার আর কি দরকার আছে বলে মনে হয় না। এগুলো শুধু শুধু আপনার আননেসেসারি সিলেবাসকে ইনক্রিজ করবে। দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করতে চাচ্ছি। বাট এই ল সুইটস এর যে রেকর্ডিং কিভাবে হয়, ওয়ারেন্টিজ, এনভায়রনমেন্টাল, অনার্স কন্ট্রাক্ট, রিস্ট্রাকচারিং, এগুলো কিভাবে রেকর্ডিং হয় সেগুলো আমরা দেখবো। এগুলো কি আপনারা আগে পড়েছেন? ম্যাম ওয়ারেন্টি পড়া হয়েছিল, আর বাকিগুলো হয়। জাস্ট ওয়ারেন্টি পড়েছেন, বাট এখানে সবগুলোই পড়তে হবে। সো আমরা লিটিগেশন প্রভিশন দিয়ে একটু স্টার্ট করি। Companies must consider the following in determining whether record a liability with respect to pending or threatened litigation and actual or possible claims and assessment. So যদি আমার কোনো লিটিগেশন, যেটা আমি একটু আগেও ডিসকাস করেছি, যে লিটিগেশন ইনকার্ড হলে আমার সেটাকে কি করতে হবে? যারা লাস্টে জয়েন করছেন তারা কি ক্লাসে ছিলেন নাকি অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য এসেছেন? আচ্ছা, আজকে কি আর পড়াবো? আপনাদের কি মুড আছে নাকি একটু বেশি হয়ে যাচ্ছে? জি ম্যাম, অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে ভালো। অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমাদের এটা শেষ করতে হবে, মাস্ট। আর অনেকগুলো পার্টস থেকে গেছে, যদিও ওগুলো খুব একটা বেশি টাইম নেওয়ার কথা না এখানে যেগুলো আছে। সো লিটিগেশনটা দেখে ফেললে বেটার হতো। ইটস ওকে, এটা
Ma'am, I have a question regarding a topic. প্লিজ। Ma'am, social security taxes portion, ma'am, in the example, we saw that employer is collecting 800 taka or dollar from the employee. So, ma'am, is the employer paying the 800 collected from the employee to the government, or it is paying 800 collected from the employee and 800 on behalf of companies? In total, $1,600 টাকা to the government. ওকে, যদি ইন টোটাল বলি, companies are paying 1,600 টাকা to the government, but এই 1,600 এর মধ্যে 800 হচ্ছে কোম্পানির পোর্শন, যেটা আমরা এক্সপেন্স হিসেবে শো করেছি, যেটা কোম্পানি প্রত্যেকটা এমপ্লয়ির জন্য দিচ্ছে। সো এটা যেহেতু কোম্পানি থেকে নিজের থেকে ফান্ড থেকে দিতে হচ্ছে, তাহলে এটা কোম্পানির জন্য একটা কি এক্সপেন্স। বাট Yes. আরেকটা যে জার্নালটা দিয়েছি আমরা, সেটা হচ্ছে কি, সেটা এমপ্লয়ির পেরোল জার্নাল। কোম্পানি এমপ্লয়ির পেরোল জার্নাল দেখাচ্ছে, রেকর্ড করছে। তো সেখানে কোম্পানি যখন হচ্ছে আরো 800 টাকাকে কি করছে, ক্রেডিট পেবল হিসেবে রেকর্ড করছে, রাইট? Yes. সেই অ্যামাউন্টটা কিন্তু যে এমপ্লয়ি তার স্যালারি থেকে কেটে নেওয়া অ্যামাউন্ট, স্যালারিটা টোটাল কিন্তু কোম্পানিই দিচ্ছে, বাট সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সেস হিসেবে আমরা ডাবল পে করছি না। তো ডাবল পে করার মধ্যে একটা পোর্শন হচ্ছে আমার যে স্যালারি, আমি যেটা পাওয়ার কথা সেখান থেকে ডিডাক্ট করছে, আর আরেকটা যে পোর্শন আছে সেটা কিন্তু কোম্পানি নিজের ফান্ড থেকে দিচ্ছে। কোম্পানি কিন্তু স্যালারিটাও নিজে থেকে দিচ্ছে এমপ্লয়িকে, বাট স্যালারিটা তো হচ্ছে এমপ্লয়ির রাইট। সেই এমপ্লয়ির রাইট থেকে অন বিহাফ অফ অথরিটি বা অন বিহাফ অফ গভর্নমেন্ট, company is taking 800 from each employee and 800 from its own fund. So দুইটা হচ্ছে সেম অ্যামাউন্টই আলটিমেটলি আপনার এমপ্লয়ি হয়েই কিন্তু অথরিটিকে পে করছে কে, কোম্পানি, বাট সোর্সটা ডিফারেন্ট। এখন সোর্সের মধ্যে একটা হচ্ছে কোম্পানির জন্য নিজেরই এক্সপেন্স, আর একটা হচ্ছে এমপ্লয়ির এক্সপেন্স, বাট সেটা স্যালারি থেকে অ্যাডভান্স কি করে ফেলছে, অ্যাডভান্স কেটে নিচ্ছে। অ্যাডভান্স কেটে নিয়ে কোম্পানি কি করছে, অথরিটির কাছে সেটা সাবমিট করছে। Yes, ma'am. ডিফারেন্সটা And ma'am, income tax ma'am, ওইটা এমপ্লয়ির কাছ থেকে কেটে ওইটা অথরিটিকে দিয়ে দিচ্ছে, but that's on ইনকাম ট্যাক্স personal income. And এক্স্যাক্টলি and company will pay corporate taxes for its own profits. ইটস অন প্রফিট। ওকে, Yes. Yes. Thank you, ma'am. সো আমি একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি স্যাটারডেতে। আপনাদের অপিনিয়নটা একটু যদি বলতেন, বিকজ আমাদের হচ্ছে সিলেবাস অনেক অনেক লং সিলেবাস, অ্যান্ড আমাদের দেখা যাবে যে 24 ক্লাসেসেরও বেশি লাগতে পারে। সো যদি বেটার হয় আমি কিছু অনলাইনে যদি আপনাদের কিছু কভার করে ফেলতে পারি, অ্যাজ এই চ্যাপ্টারে হচ্ছে আপনাদের আহ আহ, খুব একটা মানে হ্যান্ডস অন আমি যদি ম্যাথ না করাইও, তাহলে সেক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না, বিকজ এই চ্যাপ্টারের ম্যাথস গুলো হচ্ছে আপনার ডিসিশন মেকিং টাইপের, মানে ছোট ছোট ম্যাথস, বাট এটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং বা জার্নাল এন্ট্রিজ দেওয়া টাইপের। সো সেটা মানে ইজিলি বোঝানো যাচ্ছে, বাট নেক্সট থেকে হয়তো কিছু জিনিস থাকবে আমি হয়তো অনলাইনে ওভাবে করে আপনাদের এফিসিয়েন্টলি আর কি পড়াতে পারবো না। সো সেটার জন্য আমার ফিজিক্যাল ক্লাস লাগবে। সো আমি আমার আরেকটা ব্যাচেও ক্লাস আছে, সো তাদেরও একটা এক্সট্রা ক্লাস নিবো, অ্যান্ড আপনাদেরও আর কি একটা এক্সট্রা ক্লাস নিতে চাচ্ছি এন্ড অফ দ্য সেমিস্টারে গিয়ে, আপনাদের যেন কোনো কিছু ওভার বার্ডেন না হয়। অ্যান্ড এটা যেহেতু অ্যাকাউন্টিং কোর্স, অন্য কোর্স হলে হয়তো আমি অতটা করতাম না, বাট যেহেতু অ্যাকাউন্টিং কোর্স, তো এখানে প্রত্যেকটা কনসেপ্ট আর কি ক্লিয়ার থাকতে হবে। সো আপনারা যদি আপনাদের প্রেফারেবল টাইমটা বলতেন, বোথ সেকশনের জন্য কিন্তু সেম টাইম নিয়ে নিব। তো আপনারা যদি আপনাদের প্রেফারেবল টাইমটা বলতেন, তাহলে আমি ওই টাইম নিয়ে ক্লাস নিবো, অ্যান্ড আই এম অ্যাভেলেবল এট এনি টাইম স্যাটারডে। ম্যাম, তাহলে এটা আমরা একটু গ্রুপে ডিসকাস করে আপনাকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ জানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, সেটা করতে পারেন যে আপনারা গ্রুপে ডিসকাস করে একটা প্রেফারেবল টাইমে করবেন, তাহলে আমাদের জাস্ট লিস্ট একটা চ্যাপ্টার তো আমাদের শেষ হবে। তো এই চ্যাপ্টারটা 2টা ক্লাসেই শেষ করার মানে প্ল্যানিং ছিল, বাট দেখা যায় যে যখন পড়াতে যায় তখন আলটিমেটলি মানে 1 hour 30 মিনিটসেও আমার মানে মানে এত বড় সিলেবাস, অ্যাকচুয়ালি এটা ডিফিকাল্ট, আপনাদের জন্য প্রেশার হয়ে যায় একসাথে এতগুলো, বাট করতে হবে আর কি, কিছু করার নেই।
সো আপনি আপনার জাস্ট প্রেফারেবল টাইমটা আমাকে জানাবেন, হ্যাঁ। তো রেস্ট অফ দ্য পার্টস যেগুলো আছে ওগুলো অত বেশি কঠিন না, বা আমি ইজিলি আর কি শেষ করে ফেলতে পারবো। তো আপনাদের আজকের ইসের উপর যে ম্যাথস গুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস এক্সাম্পল গুলো সেগুলো একটু লিখে নেন। অ্যাসাইনমেন্ট লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড হবে যেগুলো, সেগুলো হচ্ছে সিয়ার আপনি একটু নোট ডাউন করবেন, সবাইকে একটু প্রোভাইড করবেন। এক্সারসাইজ 13, 9, 10, 11, 12, আচ্ছা না, 9, 10, 11, তো এই তিনটা অ্যাড করেন। বাকি যেগুলো আছে সেটার জন্য প্রবলেম 1, 2 এটাও অ্যাড করতে পারেন। প্রবলেম 1, 2, এক্সারসাইজ 9, 10, 11 and প্রবলেম 1, 2। বাকি যে রেস্ট অফ দ্য পার্টস গুলো আছে ওটা এখনো কভার করা হয়নি, সো ওই ম্যাথস গুলো আমি এখন দিচ্ছি না, ওটা নেক্সট ক্লাসেই দিবে, হ্যাঁ। ম্যাম প্রবলেম 1 প্রবলেম 1 and 2, এক্সারসাইজ ওকে 9, 10, 11, প্রবলেম 1 and 2। লাস্ট ক্লাসে যেগুলো বলেছি সেটার সাথে এগুলো অ্যাড করো। তো এই রিলেটেড আপনাদের এই প্রবলেম রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা করতে পারবেন ক্লাসে, কোনো সমস্যা নেই। আপনাদের এনাফ টাইম দেওয়া হবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য, বাট জাস্ট এইটুকু মেক শিওর করতে হবে আমাকে যে আপনারা প্রপারলি ম্যাথস গুলো সলভ করছেন। আপনারা আপনাদের করাটা ইম্পর্টেন্ট আমার কাছে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন কিনা সেটা ইম্পর্টেন্ট না। আপনি যদি অন্য কারো থেকে দেখে না বুঝে যদি করেন তাহলে সেটা আলটিমেটলি আপনার জন্য লস। সো আমার কাছে ম্যাটার করছে আপনি করছেন কিনা, বুঝতে পারছেন কিনা, সলভ করতে পারছেন কিনা। আমার কাছে আপনি যে অ্যাসাইনমেন্টে কিভাবে প্রেজেন্ট করেছেন, কোন কালার ইউজ করেছেন, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। ওকে, জাস্ট আপনি যেটা করতে বুঝতেছেন সেটাই আমার জন্য না। সো আমি অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই। প্রবলি সবাই তো প্রেজেন্ট, রাইট? জাস্ট ওয়েট। So 21st batch 37 ID, 27, Present, Miss. 22nd batch ID 35, Present, ma'am. 45, Yes, ma'am. 61, Yes, ma'am. 77, Yes, ma'am. 3, 101, Yes, ma'am. 1, 53, Present, ma'am. 169, Yes, ma'am. 171। Present, হ্যাঁ, Miss. কেউ একজন কথা বলছিলেন, কেউ কি প্রেজেন্ট মিস করেছেন? জি, মিস। মিস আইডি 001। ব্যাচ কোন ব্যাচ আপনার? মিস 23। 23 আমি এখনো আসেনি। ও, 169, Yes, ma'am. 171, Present, Miss. ID 01, 23rd Yes, batch ID 01, Miss. Present, miss. 05, Present, miss. 07, Yes, ma'am. yes miss 11, Present, ma'am. 19, 21, Present, ma'am. 23, Present, ma'am. 25, 27, Present, ma'am.
31, Present, ma'am. 33, Yes, 35, ma'am. 41, Ma'am, Present, 31 ma'am. present. 31 present, Yes, ma'am. 41, Present, ma'am. 5, Present, ma'am. 51, 53, Present, ma'am. 53, 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 7, Yes, ma'am. 69, 75, 77, Present, ma'am. 79, Present, miss. 89, Present, miss. 91, 93, 93, Present, ma'am. 95, 7, 7, 101, 5, Present, ma'am. 109, Yes, ma'am. 111, 113, Present, ma'am. 115, Present, ma'am. 119, Present, ma'am. 125, 127, 129, Present, ma'am. Present, ma'am. 131, 133, Present, ma'am. Present, ma'am. 137, Present, ma'am. 141, 5. Anyone left? Okay. Thank you. Thank you for today. You can leave now. Ma'am, assalamu alaikum, ma'am. Ma'am, I roll one. Welcome, Islam. 127 Sorry? present. কত কত 127. ক্লাসে ছিলেন আপনি? জি ম্যাম, কারেন্ট চলে গেছিল, মাত্র বের হয়ে গেছে। আচ্ছা, তারপর আর কে বলছিলেন? আমি কিন্তু লাস্ট পর্যন্ত 50 প্রেজেন্টই দেখেছি। কম করবেন। যেমন 127 22 ব্যাচের 127 আমাকে ইনফর্ম করেছে। So attendance কি বেশি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি attendance দিয়ে দিলাম, attendance নিয়ে তো, বাট আপনি ক্লাসে না এসে ক্লাসে আসেনি বাট এক্সামে ভালো করছে না, তখন কিন্তু সেটা আমার রেসপন্সিবিলিটি। ওকে ওকে, সো আপনার এ সেকশন রাইট, এন্ড আপনাদের ব্যাচ অ্যাডভাইজার প্রবাবলি আমি। ওকে, সো ইফ ইউ ফেস এনি প্রবলেম regarding anything, you can consult with me and directly text me or message me in official WhatsApp number. I'll be there. So আপনাদের যদি ইস্যুস থাকে রিগার্ডিং এনিথিং, আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। Can leave now.